হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, কেমন আছো সবাই? এখন তো পরীক্ষা একদম সামনে এসে গেছে, তাই না? রাত পোহালেই পরীক্ষা শুরু। তাই জন্য আমাদের সবার তরফ থেকে তোমাদের সকলের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল। পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। পরীক্ষার আগের দিন একদম কোনো রকম কোনো মন খারাপ করা কথা মনে করবে না, কোনো নেগেটিভ চিন্তাকে মাথার মধ্যে আসতে দেবে না। সবাইকারই পরীক্ষার আগের দিন মনে হয় যে কিচ্ছু পড়া হয়নি, কোনো রকম কোনো প্রিপারেশন হয়নি। বিশ্বাস করো, তুমি একা নও, সকলেরই তাই মনে হয়, আমাদেরও ছোটবেলায় তাই মনে হয়েছে। কিন্তু সায়েন্স বলে যে তুমি যা পড়েছো সেটা তোমার মাথায়, তোমার ব্রেনের মধ্যে কোথাও সেটা সযত্নে রাখা রয়েছে। পরীক্ষার হলে গিয়ে ঠিক সময় ঠিক কথাটা মনে পড়ে যাবে। তোমার শুধু বাবু এইটুকুই কাজ, আজকের দিনটা খুব সাবধানে থাকবে, ঠিক আছে? বাইরের খাওয়া একদম খাবে না, প্রচুর জল খাবে, বাড়িতে হালকা রান্না খাবে, আর তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়বে। মনে হয় এগুলো আবার কি কথা, কেমিস্ট্রি ছেড়ে এইসব নিয়ে জ্ঞান দিচ্ছেন কেন? কারণ এটা খুব দরকারি কথা। বিশ্বাস করো, পরীক্ষার আগে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকাটা খুব 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 বেশি দরকার। তোমার সারা বছরের পরিশ্রম, তুমি এতদিন যা পড়েছো সেটা যাতে ঠিকঠাকভাবে পরীক্ষার সময় লিখতে পারো, সেই জন্যই এই কথাগুলো বলা, ঠিক আছে? পারলে পরীক্ষার সময় একটুখানি গ্লুকোজ সঙ্গে নিয়ে যাও, গ্লুকন ডি বা একটা ক্যাডবেরিজ নিয়ে যাও, পরীক্ষার হলে ঢোকার আগে একটু খেয়ে নিও, তাহলে একটু এনার্জি পাবে আর মনটাও ভালো থাকবে। আর একটা কাজ করবে, আজকে আয়নার সামনে দাঁড়াবে, আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে চোখ রেখে বলবে, আমার পরীক্ষা ভালো হবেই। নিজেকে নিজে পজিটিভ এনার্জি দাও, কোনো রকম কোনো ডাউট মনের মধ্যে আনতে দেবে না। পজিটিভ ভাবলে পজিটিভ হয়, তাই না? আমরা পাঠাচ্ছি এখান থেকে পুরোপুরি পজিটিভ এনার্জি পাঠাচ্ছি তোমাদের জন্য, এবং ভগবানের কাছে প্রার্থনা করছি তোমাদের সবার পরীক্ষা যেন খুব 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 ভালো হয়। পরীক্ষার আগের দিন ভিডিও খুব বেশি বড় করব না, চটপট করে পড়িয়ে দেবো। তুমি আজকে না দেখতে পারলেও যখন সময় পাবে তখন দেখে নিও, ঠিক আছে? আর বায়োমলিকুলস চ্যাপ্টারটা এমনিতেও খুব একটা বড় চ্যাপ্টার নয়। এখানে আমরা কি কি পড়বো, এখানে আমরা কার্বোহাইড্রেটসের কথা বলবো, আর এখানে আমরা প্রোটিনস নিয়ে একটু কথা বলবো, আর কথা বলবো আমরা ডিএনএ আরএনএ নিয়ে, মানে নিউক্লিক অ্যাসিডস নিয়ে, ঠিক আছে? যাদের কথা ছোটবেলা থেকে শুনে এসেছি। বেশ একটা রং বেরঙের দুনিয়া, যে দুনিয়া আমাদের জীবদেহের মধ্যেই বর্তমান। চলো আমরা একসাথে হারিয়ে যাই সেই দুনিয়ায়। তাহলে আজকের টপিক কি? বায়োমলিকিউলস। শুরু করব কোথা থেকে? কার্বোহাইড্রেট থেকে। চলো চলো। আচ্ছা দেখো, কার্বোহাইড্রেটকে আগে বলা হতো যে সেরম ধরনের যৌগ যার মধ্যে এই স্ট্রাকচারটা আছে, মানে C6 নয়, এটা একদম বাজে কথা, 6 থাকতে হবে। ব্যাপারটা হচ্ছে X থাকলো আর এখানে H2ওটা Y ইউনিট থাকলো, আর X Y ক্যান বি ইকুয়াল অ্যান্ড ক্যান নট বি ইকুয়াল অলসো। তো এই গ্লুকোজের সাথে বেশ এটা সুন্দর মিলে গেল। কিন্তু দেখা গেল যে এরকম অনেক কার্বোহাইড্রেট রয়েছে যার মলিকিউলার ফর্মুলার সাথে এই ব্যাপারটা মিলছে না, ঠিক আছে? যেমন আমি একটা ডিঅক্সিরাইবোজের উদাহরণ দিয়েছি, একটা তো সেটা। আরও সাংঘাতিক হচ্ছে যে এরকম অনেক কম্পাউন্ড যাদের কথা আমরা খুব ভালোভাবেই জানি, যেমন ধরো ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড আছে, তারা কি কার্বোহাইড্রেট? মোটেই না। আমরা তাদের প্রপার্টিস পড়েছি, তাদের রিয়াকশনস পড়েছি, তারা কার্বোহাইড্রেট মোটেই নয়। সেই জন্য কিন্তু তাদের মলিকিউলার ফর্মুলা দেখো বেশ সুন্দর, CH2O হোল X বা হোল Y এর সাথে ম্যাচ করে যাচ্ছে। তার মানে সোজা কথা হচ্ছে কার্বোহাইড্রেটের এই ডেফিনেশনটা আর চলছে না। তো যদি না চলে তাহলে কি? তাহলে হচ্ছে আধুনিক সংজ্ঞা, ঠিক আছে? মডার্ন ডেফিনেশন বলছে যে আলোক সক্রিয় পলিহাইড্রক্সি, একের বেশি OH গ্রুপ তৈরি থাকবে, প্রস্তুত থাকবে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, কিংবা যে সমস্ত যৌগকে হাইড্রোলাইসিস করলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায় তাদেরকে কার্বোহাইড্রেট বলা হয়। এক্ষুনি খুব মাথা খারাপ করার দরকার নেই, আমরা গল্প করতে করতে যাব, পড়তে পড়তে যাব, তার মধ্যে দিয়ে ধীরে ধীরে তোমাকে এই যে ডেফিনেশনটা, সেটা যে ট্রু সেটা আমি বিভিন্ন এক্সাম্পলের মধ্য দিয়ে বুঝিয়ে দেবো। তুমি এখন একবার শুধু ডেফিনেশনটা দেখে নাও অ্যান্ড ঠিক আছে, ব্যাস চলো। আচ্ছা, শ্রেণী বিভাগ করব। শ্রেণী বিভাগে ধরো মানে বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা যায়। একটা শ্রেণী বিভাগ হচ্ছে বিজারণ ধর্মের ভিত্তিতে। মানে কি হয়, কিছু কিছু কার্বোহাইড্রেটস যারা তারা রিডিউসিং এর নেচার হয়, কিছু কিছু হয় নন রিডিউসিং এর নেচার হয়। তো রিডিউসিং মানে হচ্ছে ফেলিং দ্রবণ এবং টলেন্স বিকারককে বিজারিত করবে। এই দুটো নামই আমাদের খুব চেনা নাম, তাই না? অ্যালডিহাইড কিটোনে আমরা পড়েছি। তো ফেলিং দ্রবণ এবং টলেন্স রিয়েজেন্টের সাথে আমরা এখানে যে কথাটা বললাম না,
পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন। তো এই অ্যালডিহাইড যে ব্যাপারটা, হ্যাঁ, অ্যালডিহাইড যে গ্রুপটা, সেটা তো আমরা জানি যে টলেন্স রিএজেন্ট এবং ফেলিং সলিউশনের সাথে বিক্রিয়া করে, বুঝতে পেরেছো? আর একটা হচ্ছে যে বিক্রিয়া করবে না, তার মানে একটা হলো বিজারক আর একটা হলো অবিজারক। বিজারকের মধ্যে তোমার সমস্ত মনোস্যাকারাইড কাকে বলে আমি আসছি, এছাড়া সমস্ত ডাইস্যাকারাইড, এক্সেপশন হচ্ছে সুক্রোজ। তাহলে সুক্রোজকে তুমি এদিকে নিয়ে চলে এলে এখান থেকে একটা ছোট কোয়েশ্চেন হতেই পারে যে কোন একটা মাত্র ডাইস্যাকারাইড আছে যেটা কিনা তোমার অবিজারক বা নন রিডিউসিং সুগার হলো। তাহলে এ হয়ে গেল একটা রিডিউসিং আর নন রিডিউসিং এর মধ্যে ভাগ। খুব বেশি মাথা খারাপ করো না, আরো ভাগ আসছে এবং কোনোটাতেই খুব একটা মাথা খারাপ করার দরকার নেই, কারণ ব্যাপারগুলো খুব অ্যাকচুয়ালি খুব ইজি ব্যাপার। আচ্ছা, এবারে যদি আমি করি ধরো আদ্র বিশ্লেষণের ভিত্তিতে, এটা করো। আমি যে বলছিলাম ডেফিনিশনই যে বলছিলাম যে হাইড্রোলাইসিস করা যায়, তো সেইভাবে বেসড অন দ্যাট হাইড্রোলাইসিস আমি এটাকে ভাগ করি, ঠিক আছে? এটাকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এখানে একটা হচ্ছে মোনোস্যাকারাইড, ঠিক আছে, একটা হচ্ছে অলিগোস্যাকারাইড, আর একটা হচ্ছে পলিস্যাকারাইড। আচ্ছা, চটপট বলে দিই মানেগুলো। এইটাকে তুমি আদ্র বিশ্লেষণ করে কিছু পাবে না, মানে আদ্র বিশ্লেষণ করে কোনো সরলতর বা নতুন কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, হলো, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ গ্লুকোজ, ঠিক আছে? আচ্ছা, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড ব্যাপারটা হরে করে একই, মানে তুমি এদের আদ্র বিশ্লেষণ করলে তুমি আরো ছোট ছোট মনোস্যাকারাইডস পাবে। এবারে তুমি কটা মনোস্যাকারাইড পাবে তার উপর ডিপেন্ড করে আমরা এটাকে আরো 2 ভাগে ভেঙে দিয়েছি। তোমার কাছে একটা কার্বোহাইড্রেট আছে, তুমি তার হাইড্রোলাইসিস করলে, করে তুমি যদি 2 থেকে 10টা অবধি মনোস্যাকারাইড পাও, তাহলে সেই কার্বোহাইড্রেটটা এলো গিয়ে তোমার অলিগোস্যাকারাইডের মধ্যে। তার মানে এখানে তুমি কি পাবে 2 to 10, ঠিক আছে, মনোস্যাকারাইড পাবে আদ্র বিশ্লেষণ দ্বারা। আচ্ছা, উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে খুব সোজা জানা জানা উদাহরণ দিচ্ছি যাতে মনে রাখতে সুবিধা হয়। সুক্রোজ, সুক্রোজকে করলে গ্লুকোজ আর ফ্রাক্টোজ পাবো, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে তোমার লাস্টেরটা তো তুমি বুঝতেই পারছো যে 10টার বেশি মনোস্যাকারাইড পাবো, হ্যাঁ, তাদেরকে পলিস্যাকারাইড বলে। যেমন ধরো স্টার্চ, ঠিক আছে, স্টার্চ থেকে বললে প্রচুর পরিমাণে গ্লুকোজ পাবো, ঠিক আছে, মানে 10 রকমের বেশি পেতে হবে তা কিন্তু আমি 1 রকমেরও মনোস্যাকারাইড পেতে পারি, কিন্তু কটা মলিকিউল পাবো, ঠিক আছে, মনোস্যাকারাইডে, তার উপর বেস করে আমরা ক্লাসিফিকেশনটা করছি। তাহলে যদি আমরা 10টার বেশি পাই, ঠিক আছে, তাহলে যদি 10টির অধিক মনোস্যাকারাইড আদ্র বিশ্লেষণ দ্বারা, যেমন ধরো স্টার্চ, সেলুলোজ, ওকে, ঠিক আছে?
তাহলে এই টার্মটা মানে আমরা বলতেই থাকবো, মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এই টার্মগুলোতে একটু ইউজ টু হয়ে যাও, ঠিক আছে? আর স্পেশালি তোমার সিলেবাসে যেটা আছে সেটা মনোস্যাকারাইড নিয়ে অনেক কথা আছে। মনোস্যাকারাইডে আমি শুধু গ্লুকোজ লিখেছি, তুমি ফ্রুক্টোজও জানো, এই দুটো তো অ্যাটলিস্ট জানো, আর কিছু জানো বা না জানো, ঠিক আছে? এবারে মনোস্যাকারাইডের মধ্যে শ্রেণীবিভাগ করছি। মনোস্যাকারাইডের মধ্যে দেখো আমরা কি বলেছিলাম ডেফিনেশনে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, ঠিক আছে? তাহলে যদি অ্যালডিহাইড গ্রুপটা থাকে, মানে যদি অ্যালডিহাইড গ্রুপটা থাকে তাকে অ্যালডোজ বলবো, আর যদি কিটো গ্রুপ থাকে তাহলে তাকে কিটোজ বলবো, ঠিক আছে? নামগুলোর সাথে একটু পরিচিত হবে বলে নামগুলো লিখে রেখেছি। এখানে দেখো মেনলি গ্লুকোজ আর ফ্রুক্টোজ যেটা আমরা সবসময় বলি, সেটা এটার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, ওটার মধ্যে কার্বনিল গ্রুপ আছে। এছাড়া রাইবোজ, এরিথ্রোজ ইত্যাদি, বা রাইবোলোজ, এরিথ্রোলোজ ইত্যাদি, এই নামগুলো আস্তে আস্তে পরিচিত হবে। আমি জাস্ট লিখে রেখেছি, খুব একটা মাথা খারাপ করার দরকার নেই, শুধু দেখতে যাও, দেখতে দেখতে যাও, অ্যাটলিস্ট গ্লুকোজ আর ফ্রাক্টোজটা তো জানা, সেটা অন্তত মাথায় রাখো। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ডিএল কনফিগারেশন, পড়ানো জিনিস, যখন অ্যালকাইল হ্যালাইডস পড়িয়েছিলাম তখন পড়িয়েছিলাম। আচ্ছা, গ্লিসারলডিহাইড থেকে দেখছিলাম ডিএল কনফিগারেশন, মনে আছে? গ্লিসারলডিহাইডে এই যে ধরো এইদিকে এইচ, সব থেকে প্রতিস্থাপিত বা অক্সিডাইজড কার্বনটা উপরে, অন্যটা নিচে, এইটা ছিল আমার ডি গ্লিসারলডিহাইড, ঠিক আছে? আচ্ছা, যখন তোমার একের বেশি আলোক সক্রিয়, আমি ডেফিনেশন ওখানে আলোক সক্রিয় কথাটা লেখা ছিল। আচ্ছা, চটপট একটা কাজ করো তো, এই গ্লুকোজের স্ট্রাকচারে কটা আলোক সক্রিয় কার্বন পরমাণু আছে চটপট দেখে ফেলো, দেখে ফেলো, দেখে ফেলো। 1 2 3 and 4, ঠিক আছে? আচ্ছা, এবারে নাম্বারিং করো, ফিশার প্রজেকশনের নাম্বারিং করো। নাম্বারিং করার সময় যেটা সব থেকে অক্সিডাইজড যেটা, সেটাতে 1 নম্বর দেবে। তাহলে আচ্ছা, একটা অন্য রঙের নাম্বারিংটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে? আচ্ছা, আলোক সক্রিয় কার্বনগুলোর মধ্যে সব থেকে বেশি নাম্বার কোনটাতে এলো? C5 এ। আলোক সক্রিয়গুলোর মধ্যে বলছি, তুমি বলবে C6, ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু বাবু আলোক সক্রিয় নয়, কারণ ওর সাথে দুটো হাইড্রোজেন লাগানো আছে। তাহলে সর্বাধিক সংখ্যাযুক্ত যে আলোক সক্রিয় কার্বন, তার যে কনফিগারেশন, সেইটা অনুযায়ী আমার এই যে কার্বোহাইড্রেট তার কনফিগারেশন হবে, বুঝতে পারছো? তাহলে তোমাকে নাম্বারিংটা তুমি ফিশার প্রজেকশনে ঠিকঠাক আঁকলে উপর থেকে নাম্বারিং করলেই হয়ে যাবে। তাহলে সব থেকে বেশি নাম্বার যেটাতে এলো, সর্বাধিক সংখ্যাযুক্ত যে আলোক সক্রিয় কার্বনটি আছে, তার মধ্যে যদি OH-টা ডান দিকে থাকে তাহলে সেটা ডি, আর বাঁ দিকে থাকলে এইচ। তুমি ভেবে দেখো, তুমি যদি এই কার্বন 3 কনফিগারেশন দেখো তাহলে এইচ ডান দিকে আছে, তাই না? আর কার্বন 4 বা 5 দেখলে OH ডান দিকে আছে। তার মানে তোমাকে তো একটা কোথাও ঠিক করতে হবে যে কোন কার্বনটা নিয়ে আমি বলবো। এটা হচ্ছে লাস্ট, মানে আলোক সক্রিয় কার্বনের লাস্ট বা হাইয়েস্ট সংখ্যাযুক্ত কার্বনটা, ঠিক আছে? তার যে কনফিগারেশনটা সেইটা, সেই জন্য তুমি দেখো আমি এটাকে ডি গ্লুকোজ লিখেছি, কারণ এই যে OH-টা ডান দিকে আছে সেই জন্য এটা ডি। এটার সাথে এটা মেলাও, এটা মেলালেই বুঝতে পারবে, ঠিক আছে? এখানে এটাও দেখিয়ে দিই, দেখো, এই দুটো দেখো, তাহলে এটা হলো ডি গ্লুকোজ। তাহলে দেখছো তুমি অন্য কার্বনগুলোর নয়, হ্যাঁ, যে কার্বনে সব থেকে বেশি সংখ্যাটা এসেছে সেইটার, কিন্তু তার মানে কার্বন 6ও নয়, কারণ কার্বন 6টা আলোক সক্রিয় নয়, দুটো হাইড্রোজেন যুক্ত আছে, সেই জন্য সেটাও নয়, ঠিক আছে? চলো, এবার যেটা আমরা করবো, এটা একটা মজার খেলা। হ্যাঁ, এটা একটা খেলা, এটা খেলার মতো করেই আমি এঁকেছি অ্যাকচুয়ালি। কি করছি, ডি কথা তো বললাম, ডি এর কথা বললাম, ডি বলা মানে এল বলা, মানে উল্টোটা হলেই এল হবে। আচ্ছা, ডি শ্রেণীর যে সমস্ত অ্যালডোজ গুলো পাওয়া যায়, অ্যালডোজ মানে যাতে CHO গ্রুপ আছে, সেটা অবভিয়াসলি আমাদের স্টার্ট হয় গ্লিসারলডিহাইড থেকে, যেটা আমি গ্লিসারলডিহাইড ডিটা আঁকলাম। এবার কি করছি, একটা একটা করে কার্বন বাড়াবো ওখানে, ঠিক আছে? একটা একটা করে আলোক সক্রিয় কার্বন বাড়াতে থাকবো। তো আলোক সক্রিয় কার্বনটা বাড়াবে কিভাবে, দেখো, উপর আর নিচেটাকে ঠিক রাখবে। আচ্ছা, কনফিগারেশনটা যেহেতু আমি ডি রাখতে চাইছি, সেই জন্য এই যে HOH ব্যাপারটা রয়েছে এইটাকে নিচে করে দেবে, তার উপর দিয়ে তুমি আর একটা লেয়ারকে অ্যাড করে দেবে, বুঝতে পেরেছো? মানে হচ্ছে এই যে HOH-টা, সেইটাকে দেখো আমি এইখানটাতে সেম রেখেছি, এই ব্যাপারটাকে আমি এখান থেকে ধার করেছি এবং সেম রেখেছি, এদিকেও সেম রেখেছি, এদিকেও সেম রেখেছি। সো এইটা এনশিওর করছে যে আমি যে ব্যাপারটা পাবো সেটা ডি থাকবে, ঠিক আছে? সেটা ডি থাকবে।
আমি এই যে একটা এইচওএইচ মানে আরেকটা কার্বন পরমাণু যোগ করেছি, সেটাকে আমি এর নিচে যোগ করব না, সেটাকে এর উপরে করছি, বিকজ আমি এটা ডি শ্রেণীর মধ্যেই ক্লাসিফিকেশনটা করছি, সেই জন্য ডি শ্রেণীর অ্যালডোসগুলোর কথাই বলছি। তো ডিটাকে এনশিওর করার জন্য তোমার এই এইচওএইচ যেটা, সেটাকে নিচে রেখে উপরে একটা একটা করে যোগ করতে থাকো, ঠিক আছে? তাহলে এবারে কি করব দেখো, এবারে তাহলে তো নিচের গুলো ফিল আপ করতে হবে, সেটাই মজার খেলা যেটা বলছিলাম। আর উপরের দিকে যদি একবার ফেরত তাকিয়ে দেখি, দেখো এইটাতে দুটো ওএইচ একই দিকে আছে, সেই জন্য এটার নাম হচ্ছে এরিথ্রোজ। মানে আমি এরকম ভাবে ছোটবেলায় মনে রাখতাম একই দিকে, সেখান থেকে এরিথ্রোজ, ঠিক আছে? আর অন্যটা হচ্ছে থ্রিওজ, ঠিক আছে? তারপরে তার থেকে নিচে এলাম, মানে একটা করে কার্বন বাড়লো, তাহলে এদিকে হলো রাইবোজ পেলে, অ্যারাবিনোজ পেলে, ঠিক আছে? এখানে জাইলোজ পেলে আর লাইসোজ পেলে। এবারে বাকিগুলোর নাম তো আমি লিখে দিয়েছি বাবু, কিন্তু ফিল আপটা তোমাকে করতে হবে, ঠিক আছে? একটা সাইড চলো আমিও করি তোমার সাথে সাথে। তো আমরা একটা নিয়ম বানিয়েছিলাম, নিয়মটা হচ্ছে যে এই বাঁ দিকেরটায়, এই যে দেখো এখান থেকে এখানে এসেছি, উপরেরটা জুড়েছি, তো আমি কি করেছি, লেফট হ্যান্ড সাইডে যেটা, সেটা রাইট হ্যান্ড সাইডে ওএইচ দিয়েছি। তার মানে এই ওএইচটার মতো করে আমি এই দিকে ওএইচ দেবো আর এই দিকে এইচ দেবো, ঠিক আছে? আর এইটার ক্ষেত্রে কি করব দেখো, এইটা থেকেই দুটো হচ্ছে, তাহলে একটাতে উপরের কার্বন যেটা জুড়লাম এডিশনাল কার্বন, তার যেটা লেফট হ্যান্ড সাইডে যেটা লিখছি সেটা ডান দিকে ওএইচ দিয়েছি, আর রাইট হ্যান্ড সাইডে যেটা লিখবো সেইটা তাহলে বাঁ দিকে ওএইচ দেবো। এই তো ব্যাপার, ঠিক আছে? এইটুকুই আলাদা। তুমি যদি রাইবোজ থেকে দেখো যে অ্যালোজ আর অ্যানাইলোজের স্ট্রাকচারে, আল্টোজের স্ট্রাকচারে কি আলাদা আছে, এইটুকুই আলাদা আছে। এই দুজনের মধ্যে শুধু এই যে C2 কনফিগারেশনটা, সেইটাই শুধু আলাদা হলো। তাহলে বাকিটা তুমি কি করবে বলো তো, বাকিটা এইটার থেকে নিয়ে, এটার দিকে এখন তাকিও না, এটার থেকে এই ডিভিশনটা, বাকিটা কি করবে, রাইবোজ থেকে নিয়ে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবে। তাহলে রাইবোজের যেটা আছে উপরে CHO আছে, বসিয়ে দাও, বসিয়ে দাও, অ্যাজ ইট ইজ বসাবো তো, ঠিক আছে? তারপরে এই তিনটে হচ্ছে এই তিনটে, তার মানে বাঁ দিকে তোমার কি হলো, এইচ আছে, ডান দিকে কি হলো, OH আছে, ঠিক আছে? এর পরেরটা তো তুমি একদম অ্যাজ ইট ইজ বসাবে, এই দিকে যাবে না কিন্তু, তুমি এখন রাইবোজের মধ্যেই বাবু সীমাবদ্ধ থাকো, ঠিক আছে? রাইবোজ থেকেই এই দুটো হয়েছে, তাহলে এখানে ডান দিকে কি আছে দেখো, OH আছে, OH আছে, আর এখানে এইচ আছে, এইচ আছে। বুঝতে পারছো কি বলছি? ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে ব্যাপার। এবারে সেম জিনিসটা তুমি এবার এখানে যাও, এখানে যাওয়ার সময় কি হবে, তোমার নিচের তিনটে সারি যেটা, সেটা তোমার অ্যারাবিনোজের সাথে অ্যাজ ইট ইজ আসবে, শুধুমাত্র উপরেরটাতে চেঞ্জটা হবে। উপরেরটা চেঞ্জটা আমরা কি করছি, বাঁ দিকে যেটা লিখছি সেটা ডান দিকে OH বসাচ্ছি, আর ডান দিকে যেটা লিখছি সেটার বাঁ দিকে OH বসাচ্ছি, ঠিক আছে? এইটুকুই তো চেঞ্জ, তাই না? এই চেঞ্জটার পরে বাকি যেটা, সেটা তো তুমি কি করবে, অ্যাজ ইট ইজ উপর থেকে চলে যাবে। উপর থেকে অ্যাজ ইট ইজ দাও, এদিকে তাকিও না, শুধু এর দিকে তাকাও, OH এটা হচ্ছে তোমার বাঁ দিকের ব্যাপার, OH ঠিক আছে? এরও তাহলে বাঁ দিকে তাই, OH বুঝতে পারলে? ডান দিকে OH এদিকে OH উপর নিচেগুলোকেও দিতে হবে। তারা আর বেচারারা কি দোষ করলো, হঠাৎ করে তো আর বেরিয়ে ঘুরতে চলে যেতে পারবে না, মানে চাইলেও পারবে না, কার্বন কার্বন বন্ড, ঠিক আছে? এই হলো তোমার স্ট্রাকচার, তাহলে এটা হলো তোমার খেলাটা, বুঝতে পারলে? তাহলে এই দুটোর মধ্যে দেখো, এইখান থেকে এই যে আমি এটা ডিভিশনটা করার চেষ্টা করছিলাম, তার কারণ হচ্ছে এই দুটো স্ট্রাকচারই এসেছে তোমার রাইবোজ থেকে। তাহলে নিচেটা অবধি, মানে যদি নিচ থেকে যাও, এখানে CH2OH গুলো লিখে নাও, তাহলে এই তিনটে অবধি তোমার, আমি 1 2 3 বলছি না কারণ নাম্বারিংটা উপর থেকে হওয়ার কথা, বাট নিচে থেকে তিনটে অবধি দেখো জিনিসটা পুরো সেম টু সেম আছে। কার সাথে সেম আছে, রাইবোজের সাথে সেম আছে, শুধুমাত্র উপরের কার্বনটা যেটা অ্যাড করলাম অ্যাডিশনালি, সেটাতে একবার ডান দিকে OH লিখেছি, একবার বাঁ দিকে OH লিখেছি। সেম হিয়ার, যে কার্বনটা অ্যাড করলাম অ্যাডিশনালি, বাকি তিনটে সেম সেম আছে, যেটা অ্যাডিশনালি অ্যাড করলাম সেটা ডান দিকে OH টা দিয়েছি আর বাঁ দিকে H টা দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক
সেম জিনিসটা তুমি এখানে রিপিট করবে, ঠিক আছে? এইটা রিপিট করে আমি আর তোমাদের টাইম নষ্ট করছি না, কিন্তু আমি নামগুলো লিখে দিয়েছি, নামগুলো হয়তো তুমি জানো না, তাই জন্য নামগুলো লিখে দিয়েছি। তো তুমি নামগুলোকে নেবে, নিয়ে তুমি কি করবে, এই যে এখান থেকে যা এসেছে তাই, মানে এখান থেকে এইটা ধরো একটা যদি আমি করে দিই, দেখো OH H OH এইটাকে আমি অ্যাজ ইট ইজ রেখেছি, ঠিক আছে? এবারে তোমার লেফট হ্যান্ড সাইডে যেটা এসেছে তার রাইট হ্যান্ড সাইডে OH জুড়ে দাও, আর এটাতে কি করবে, তার লেফট হ্যান্ড সাইডে OH জুড়ে দাও, হয়ে গেল, ঠিক আছে? এবারে তুমি এই তিনটাকে সেম রাখো, এই তিনটাকে এখানেও সেম রাখো। উপরের কার্বনে এটার ক্ষেত্রে তুমি রাইট হ্যান্ড সাইডে OH-টা দাও, আর সেকেন্ডের ক্ষেত্রে তুমি লেফট হ্যান্ড সাইডে OH-টা দাও, আর এখানেও তুমি সেম জিনিসটাকে আবার রিপিট করো, ঠিক আছে? এইটা করলে তোমার কি হবে, তুমি পুরো জিনিসটা বুঝতে পারবে। বোঝা গেল? ঠিক আছে, চলো এবার হচ্ছে এপিমার। আচ্ছা, ওই যে বারবার বলছিলাম গ্লুকোজ আর ম্যানোজ, দেখো দেখো দেখো, তো বলার একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে ওরা হচ্ছে পরস্পরের এপিমার। এপিমারের ডেফিনেশনটা দেখো, ডেফিনেশনটা হচ্ছে দুটি স্টিরিও আইসোমার যাদের মধ্যে শুধুমাত্র একটি স্টিরিওজেনিক কনফিগারেশন আলাদা, ঠিক আছে? একটা মাত্র স্টিরিও সেন্টারের মানে আলোক সক্রিয় কার্বনের, মানে দুটো একদম সেম টু সেম হবে, শুধুমাত্র একটা আলোক সক্রিয় কার্বনের এটাতে যদি OH ডান দিকে থাকে তাহলে ওটাতে OH বাঁ দিকে থাকবে, ঠিক আছে? সেইরকম যে স্ট্রাকচারটা সেইটাকে আমরা বলি হচ্ছে এপিমার। যেমন এবার তুমি উদাহরণটা এখানে লেখো, উদাহরণ তুমি এখন শিখে গেছো, তাই জন্য তুমি লিখতে পারো গ্লুকোজ ও ম্যানোজ। যদি ফেরত গিয়ে একবার দেখতে চাও তাহলে দেখো, এই দেখো গ্লুকোজ আর ম্যানোজে দেখো এটা হচ্ছে C2, এই C2-র কনফিগারেশনটা হচ্ছে আলাদা, তার মানে এরা হচ্ছে তোমার C2 এপিমার, ঠিক আছে? C2 এপিমার। এবারে তোমাদের একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এইগুলো সব স্ট্রাকচারগুলো লেখা হয়ে গেলে তোমরা আমাকে লিখে জানাবে যে সেটা হচ্ছে গ্লুকোজের আর কোনো এপিমার পাওয়া গেল কি না বিটুইন গ্লুকোজ, আয়োডোজ, গ্যালাক্টোজ অ্যান্ড ট্যালোজ, ঠিক আছে? আর যদি পাওয়া যায় সেটা C3 এপিমার হলো না C4 এপিমার হলো, সেটাও লিখে জানাবে, ঠিক আছে? তাহলে কাজটা হচ্ছে এগুলোকে ফিল আপ করা, এগুলোকে ফিল আপ করার পর স্ট্রাকচারে চেক করা। কি চেক করা? যে গ্লুকোজের সাথে সেটার সমস্ত কনফিগারেশন সেম টু সেম, একটা আলোক সক্রিয় কার্বনে, একটা মাত্র আলোক সক্রিয় কার্বনে গিয়ে তার কনফিগারেশনটা উল্টো হয়ে গেছে, মানে ওইটাতে গ্লুকোজের যদি ডান দিকে OH থাকে তাহলে ওই কার্বনে ওই কম্পাউন্ডটার বাঁ দিকে OH চলে এসেছে, সেরাম যদি হয় তাহলে সেটা গ্লুকোজের এপিমার হবে। এখান থেকে তো গ্লুকোজ আর ম্যানোজটা আমি দেখিয়ে দিলাম, তুমি এইগুলোর মধ্যে কোনো গ্লুকোজের এপিমার পাচ্ছ কিনা সেটা আমাকে একটু প্লিজ লিখে জানিও, ঠিক আছে? আচ্ছা, এই হলো তোমার এপিমারের কথা। হ্যাঁ, এবার আমরা গ্লুকোজ তৈরি করি। গ্লুকোজ ইক্ষু শর্করা, আখের রস খেতে আমি যা ভালোবাসি, তোরা ভালোবাসিস? আচ্ছা, এই কয়েকদিন আগেই খেয়েছি, কলেজ স্ট্রিট গিয়েছিলাম, একা একা দাঁড়িয়ে খুব মনের সুখে আখের রস খেয়েছি, ঠিক আছে? আর কলেজ স্ট্রিটে এখন কি ভাল লাগছে গেলে, মানে সব কলেজ টলেজ খুলে গেছে তো একদম স্টুডেন্টরা যাতায়াত করছে, কলেজ স্ট্রিট একদম জমজমাট। যাই হোক, বাজে কথা নয়, চলো। আচ্ছা, গ্লুকোজের প্রস্তুতি করা হয় হচ্ছে সুক্রোজ থেকে। হ্যাঁ, সুক্রোজ থেকে করলে কি হয়, সুক্রোজের হাইড্রোলাইসিস করি, অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ আর ফ্রাক্টোজ পাওয়া যায়। আচ্ছা, আমি ফর্মুলা লিখিনি, C6H12O6, মানে দুজনকারই তো ফর্মুলা সেম। গ্লুকোজ আর ফ্রাক্টোজের মধ্যে ডিফারেন্সটা এতক্ষণ আমরা একটু একটু হলেও তো বুঝেছি, একটা কি, একটাতে অ্যালডিহাইড গ্রুপটা আছে, একটাতে কিটো গ্রুপটা আছে, ঠিক আছে? কিন্তু আদারওয়াইজ দে আর আইসোমার, দেয়ার মলিকুলার ফর্মুলাস আর সেম। আচ্ছা, এবার দেখো আমি একটু প্লাস মাইনাস কি সব লিখেছি, এগুলো সেই অপটিক্যাল অ্যাক্টিভিটির পুরনো পড়া। সেটা হচ্ছে এরা তো সবাই আলোক সক্রিয়, তার মানে তাদের কি, তাদের একটা স্পেসিফিক রোটেশন রয়েছে, তাই না? যখন আমি তাদের পোলারিমিটারে দেবো তখন আমি একটা রোটেশন পাবো, ডিগ্রি পাবো। তো সেই ডিগ্রিটা কত, সেটা হচ্ছে আমি যদি সুক্রোজের জন্য দেখি সেটা হচ্ছে প্লাস। প্লাস মানে কি, লিভো না ডেক্সট্রো? লিভো, রাইট। তো সেটা হচ্ছে প্লাস, তার মানে এই প্লাসের কত ভ্যালু মনে রাখতে হবে না, আমি জাস্ট ভ্যালুটা লিখে দিয়েছি, অ্যারাউন্ড 66.5 হলো। আচ্ছা, এবারে এরা যারা তৈরি হলো, গ্লুকোজের স্ট্রাকচারে তো আমরা দেখলাম ভরে ভরে কি রয়েছে, ভরে ভরে আলোক সক্রিয় কার্বন রয়েছে। তাহলে আলোক সক্রিয়তা চলে তো গেল না, আলোক নিষ্ক্রিয় যৌগতে তো পরিণত হয়ে গেল না। গ্লুকোজ আর ফ্রাক্টোজ যখন তৈরি হলো এরাও আলোক সক্রিয়, কিন্তু এরাম তো কোনো কথা নেই বাবা যে
ডেক্সট্রো থেকে শুরু করলে আমাকে যে কম্পাউন্ডগুলো পাবো তাদেরও রোটেশনটা ডেক্সট্রোই হতে হবে, এরম তো কোনো কথা নেই, তাই না? তা সেটা হয়ও না। গ্লুকোজ আর ফ্রাক্টোজের রোটেশনটা কি হয়, অপোজিট দিকে হয়, তাহলে একটা প্লাস আর একটা মাইনাস, বুঝতে পারছো? এবার তুমি বলো তাহলে এই যে সমগ্র মিশ্রণটা তৈরি হলো, তাহলে এই যে পুরো মিশ্রণটা এটা নেট যে রোটেশনটা, নেট ডিগ্রি অফ রোটেশনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো ভ্যালুগুলো 66.5 আছে ওখানে প্লাসে, ঠিক আছে? এখানে কি হচ্ছে, এদিকে যখন চলে আসছে তখন এটা 52.5 আর মাইনাস 92.7 হচ্ছে, ঠিক আছে? তো নেগেটিভের ভ্যালুটা অনেকটা বেশি এবং এটা তো ইকুইমোলার প্রপোর্শনে আসছে, সেই জন্য কি হয় আলটিমেটলি এই সলিউশনটা ডেক্সট্রো রোটেটরি থেকে শুরু হয় কিন্তু রিয়াকশনের পরে ওটা লিভো রোটেটরি হয়ে যায়। তো সেই জন্য এই ব্যাপারটাকে আমরা ইনভার্সন অফ কেন সুগারও বলি, ইনভার্সন। তার মানে কি হলো, ধরো ডেক্সট্রো থেকে শুরু হয়েছিল সেটা লিভো রোটেটরিতে শেষ হলো, ঠিক আছে? অবভিয়াসলি তোমার মিশ্রণের যে যৌগগুলো আছে তার মধ্যে পরিবর্তন আসলো, কিন্তু আমি যদি কিছু না বুঝে শুধুমাত্র মিশ্রণটাকে একবার রিঅ্যাকশনের আগে এবং পরে পোলারিমিটারে বসাই, তাহলে আমি দেখব যে একবার প্লাসের রোটেশন পাচ্ছি একবার মাইনাসের রোটেশন পাচ্ছি। তো এইটাকে আমরা তখন বলছি ইনভার্সন, ঠিক আছে? ইনভার্সন অফ কেন সুগার হলো। আচ্ছা, এবারে হচ্ছে তোমার, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে, এটা স্টার্চও হতে পারে সেলুলোজও হতে পারে। স্টার্চ আর সেলুলোজের মধ্যে অ্যাকচুয়ালি ওই নিউক্লিওসাইড বন্ডটারই পার্থক্য, ঠিক আছে? সেটা এখন ছেড়ে দাও। আপাতত ধরো স্টার্চে দেখো আমি এন লিখেছি কারণ এন এর ভ্যালু 10-এর থেকে তো বেশি, কারণ আমরা ওটা কোথায় লিখেছিলাম বলো তো? ওটা কোথায় লিখেছিলাম আমরা? অলিগোস্যাকারাইডে না, পলিস্যাকারাইডের উদাহরণে লিখেছিলাম। তার মানে এখানে অনেক অনেক অনেকগুলো গ্লুকোজ মলিকিউল একে অন্যের সাথে যুক্ত হয়ে থাকে। এবার সেইটা যদি তুমি হাইড্রোলাইসিস করো তাহলে তুমি গ্লুকোজ পাবে এবং অনলি বিমলের কথা মনে পড়ছে, অনলি কথাটা বলতে, যাই হোক, ঠিক আছে? এখানে তুমি শুধুমাত্র গ্লুকোজই পাবে, এখানে আর ফ্রুক্টোজ পাওয়ার কোনো রকম কোনো ব্যাপার নেই, কারণ স্টার্চ ব্যাপারটা তৈরিই হয়েছে বিভিন্ন গ্লুকোজ মলিকিউল একে অন্যের সাথে সংযুক্ত হয়ে, ঠিক আছে? চলো ওকে, রিঅ্যাকশনে আসা যাক। আচ্ছা, রিঅ্যাকশন হচ্ছে প্রথমে রেড ফসফরাস HI, ঠিক আছে? তুমি রিঅ্যাকশনে যাও, দাঁড়াও কি দেবে সে তো লেখাই আছে। আচ্ছা, এনি গেস কি হবে? রেড ফসফরাস HI রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে, করে তুমি কি পাবে বলো তো? একটু তুমি ভাবতে থাকো যতক্ষণ আমি লিখছি। দেখো কি পেলে, এটা এন হেক্সেন, ঠিক আছে? এর সাথে তুমি এটা 2 আয়োডোহেক্সেনও পাও, ওকে? আচ্ছা, এটা কি প্রমাণ করে? এই প্রত্যেকটা রিঅ্যাকশন থেকে আমরা গ্লুকোজের স্ট্রাকচার সম্পর্কে কিছু কিছু জিনিস জানতে পারি। এই রিঅ্যাকশনটা কি প্রমাণ করে? এন হেক্সেন পাচ্ছ, মানে কোথাও কোনো ব্রাঞ্চ হচ্ছে না, তার মানে এটা প্রমাণ করে যে 6টি কার্বন পরমাণু সরল রৈখিকভাবে আছে, লিনিয়ার স্ট্রাকচার, ব্রাঞ্চিং নেই, ঠিক আছে? এর হেক্সেন কোথাও ব্রাঞ্চ নেই, সেই জন্য তার মানে 6টা কার্বন পরমাণু একটা চেনে রয়েছে, স্ট্রেট চেনে রয়েছে, ঠিক আছে? চলো এবার হচ্ছে হাইড্রক্সিল্যামিন। আচ্ছা, হাইড্রক্সিল্যামিনের সাথে বাবা রিঅ্যাকশন এক্সপেক্ট করা উচিত, কেন? কারণ আমরা বলেছি ওখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, অ্যালডিহাইডের পড়ানো রিঅ্যাকশন। আমি আবার চাইবো তুমি নিজে আগে লেখো, তারপরে আমার লেখাটা দেখবে, ঠিক আছে? চলো আগে তাহলে গ্লুকোজকে এঁকে নিই। দাঁড়াও, এইটাকে একটুখানি অন্যভাবে আঁকি, এইভাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে সিকোয়েন্সটা? সবই OH সেকেন্ডটা ছাড়া, এইভাবে মনে রাখো, ডি, এটা ডি গ্লুকোজ, আর এদিকে তো কমপ্লিমেন্টারি H থাকলে OH, এটা তো সোজা। আচ্ছা, দিচ্ছ কি? দিচ্ছ হচ্ছে হাইড্রক্সিল্যামিনের সাথে রিঅ্যাকশন, চটপট মনে করো, চটপট মনে করো,
জাস্ট জল বার করে দিচ্ছিলাম, তাই তো? জল বার করে দাও। চলো, কি তৈরি হবে তাহলে দেখো। এখানে দেখো কি হলো, সি এর সাথে ডাবল বন্ড করে কে এলো বলো তো, এন। এর সাথে ওইচ যেমন ছিল সেরম থাকলো, এদিকে যে হাইড্রোজেন যেমন ছিল সেরম থাকলো, আর বাকিটা তুমি জাস্ট অ্যাজ ইট ইজ ফিল আপ করে দাও। বাকি তো আর কোথাও হয়নি, রিয়াকশন তো শুধুমাত্র এই অ্যালডিহাইড গ্রুপটার হয়েছে, তাই না? বাকি তো আর কোথাও কিছু হয়নি, তাহলে বাকিটা হচ্ছে জাস্ট ফিল আপ করে দেওয়া। ঠিক আছে, হয়ে গেল। এই রিয়াকশন তো আমরা আগেও পড়েছি, কিন্তু এই রিয়াকশনটার থেকে কি প্রমাণিত হলো বলো 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 দেখি, বলো দেখি, এটার থেকে কি প্রমাণিত হলো? কি প্রমাণ করে, কি প্রমাণ করে? যে গ্লুকোজে কি আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে না, কার্বনিল গ্রুপ আছে। অ্যালডিহাইড বলবে না, কেন? কেননা কিটোনও তো দেয়, তাই না? এই রিয়াকশন তো অ্যালডিহাইড কিটোন দুজনেই দেয়। তাহলে এই রিয়াকশন থেকে তোমার, তাহলে আমি এখন অবধি গ্লুকোজ সম্পর্কে কি কি জানতে পারলাম, সেটা হচ্ছে 6টা কার্বন পরমাণু আছে, ওই রিয়াকশন থেকে জানতে পারলাম একটা স্ট্রেট চেনে আছে, এখান থেকে জানতে পারলাম যে কার্বনিল গ্রুপ আছে, অ্যালডিহাইড আছে না কিটোন আছে জানি না ভাই, কিন্তু কার্বনিল গ্রুপ আছে। ঠিক আছে, চলো, HCN এর সাথে রিয়াকশন, সেও তো কার্বনিল গ্রুপেরই রিয়াকশন, তাই না? কার্বনিল গ্রুপের সাথে HCN এর রিয়াকশন, চলো লিখে ফেলো, নিজে নিজে রিয়াকশন লেখো, আমারটা দেখার দরকার নেই, লেখার পরে শুধু একবার ম্যাচ করে নিও তাহলেই হবে, নিজে নিজে রিয়াকশন লেখো। ফটাফট গ্লুকোজের স্ট্রাকচার লেখো, সেটার জন্য দেখার দরকার নেই, আমি শিখিয়েছি OH থাকবে সব ডান দিকে, আমি সবই তো ডি গুলো লিখছি, শুধু সেকেন্ডটাতে তুমি একটা হাইড্রোজেন করে দেবে, আর এই দিকটা তো জাস্ট ওটার অপোজিট দিয়ে ভরে দেবে। আচ্ছা, এবারে আমি কিসের সাথে লিখবো, HCN এর সাথে লিখবো, তাহলে এই ব্যাপারটাকে এইখানে এটাকে আবার ভেঙে লিখি, প্লাস CN মাইনাস, HCN কে ভেঙে দিই, দেখিয়ে দিই। তো যেটা আমরা পড়েছি, এগিয়ে অ্যাটাক করো, এখানে যা, সোজা ব্যাপার। চলো চলো চলো, নিজে লেখো নিজে লেখো নিজে লেখো, আমার দিকে তাকিও না, নিজে লেখো। কি হবে বলো তো, অ্যালডিহাইড কিটোনেরও একসাথে সাথে একটা বেশ রিভিশন মতো ব্যাপার হয়ে যাবে, এটা খাতা পেন নিয়ে লিখতে থাকো, লিখতে লিখতে বেশ ওটারও রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেল সায়ানোহাইড্রিন ফরমেশন। এটা হলো সায়ানোহাইড্রিন। আচ্ছা, এটার থেকে কি প্রমাণ করে? এটার থেকেও প্রমাণ করে কি, বলো বলো বলো, কি প্রমাণিত হলো? কার্বনিল গ্রুপের উপস্থিতি। ওকে, আচ্ছা, এবারে হলো তোমার ব্রোমিন ওয়াটারের সাথে, চলো। আচ্ছা, ব্রোমিন ওয়াটারের সাথে এবার একটু এরম ভাবে যদি লিখি, দেখো এটাকে পুরো বারবার বারবার করে না লিখে আমি CHOH হোল 4 লিখছি, বাট প্লিজ বোঝো সবগুলো ও কিন্তু একদিকে নেই, আমি তো সাধারণত ডিটার কথাই বলছি, এল হলেও রিয়াকশন হবে। যাই হোক, এর সাথে তুমি ব্রোমিন ওয়াটার, আচ্ছা ব্রোমিন ওয়াটার কি, সে কিভাবে কাজ করে, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, কিছু কি তার কথা মনে আছে, সে কিভাবে কাজ করে? আচ্ছা, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, মাইল্ড। তো মাইল্ড হলে ধরো এই যে দুটোর মধ্যে যে কোনো একটাকে অক্সিডাইজ করতে পারবে, কোনটাকে করবে মাইল্ড হলে, কোনটাকে করা সুবিধে? ইয়েস, অ্যালডিহাইড। অ্যালডিহাইড থেকে কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে অ্যালডিহাইড গ্রুপটাকে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করে দাও, বাকিটাকে কিছু করো না বাবু, ছেড়ে দাও। ঠিক আছে, এটা হলো গ্লুটোনিক অ্যাসিড। ঠিক আছে, এই যেটা তৈরি হলো সেটা হলো গ্লুটোনিক অ্যাসিড।
এই কোয়েশ্চেনটা খুব দেয়, ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াকশনে কি তৈরি হয়। আচ্ছা, এখান থেকে কি প্রমাণ হলো, কি প্রমাণ হলো? প্রমাণ হলো যে দেখো ইন্টারেস্টিং, কার্বনিল গ্রুপ যেটা আছে গ্লুকোজের মধ্যে সেটা তার মানে কিটো নয়। কিটো থাকলে এত সহজে অক্সিডাইজড হয়ে সেম নাম্বার অফ কার্বন পরমাণু যুক্ত অ্যাসিড দিত না। তাহলে এইবারে গিয়ে এতক্ষণ আমরা বলছিলাম কার্বনিল গ্রুপ আছে, কার্বনিল গ্রুপ আছে, অ্যালডিহাইড আছে না কিটোন আছে বুঝতে পারছিলাম না। এই রিয়াকশনটা থেকে কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম যে অ্যালডিহাইড গ্রুপ আছে। এই প্রত্যেকটার কনক্লুশন গুলো মনে রেখো, এরকম প্রশ্ন আসতেই পারে যে কোন পরীক্ষার মাধ্যমে তুমি প্রমাণ করবে যে তোমার গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ আছে। এটা বুঝে বুঝে পড়লে এটা ন্যাচারালি এসে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই হলো তোমার ব্রোমিনের সাথে রিয়াকশন। আচ্ছা, এবারে হচ্ছে আরেকটু স্ট্রং অক্সিডাইজিং এজেন্টে যাই, যেমন ধরো HNO3। তো আরো স্ট্রং নিলে কি হবে? CHO যেমন অক্সিডাইজড হবে তার সাথে সাথে তোমার অ্যালকোহলিক গ্রুপটাও অক্সিডাইজড হয়ে যাবে। এবার অ্যালকোহলিক গ্রুপ অক্সিডাইজড হয়ে যদি অ্যাসিড তৈরি হয় তাহলে ফেরত এসে আমি বলতে পারবো যে আমার কাছে যে অ্যালকোহলিক গ্রুপটা ছিল সেটা তার মানে প্রাইমারি অ্যালকোহল ছিল, ঠিক আছে। সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশন হলে কিটোন হবে, আর টারশিয়ারি অ্যালকোহলের অক্সিডেশন হবে না, আমরা আগেই পড়েছি। চলো এবার রিয়াকশনটা লেখা যাক। এইটাকে আমি ওই রকম ভাবে লিখে নিচ্ছি। HNO3 দাও, দেখো কি হয়, উপরে নিচে দুটোই বাবা অ্যাসিড হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমরা বলি স্যাকারিক অ্যাসিড। হলো, চলো। আচ্ছা, এবারে হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ। অ্যাসিড ডেরিভেটিভের নাম বলে RCOX। এটা আমি বারবার বলি, অ্যাসিড ডেরিভেটিভের জেনারেল ফর্মুলা। আচ্ছা, অ্যাসিড ক্লোরাইড নিতে পারো, অ্যাসিড অ্যানহাইড্রাইড নিতে পারো, ব্যাপারটা একই। অ্যাসিড ডেরিভেটিভের আমি বারবার বলি রিয়াকশন একই ধরনের হয়। আচ্ছা, কার সাথে রিয়াকশন হবে সেইটা ইম্পর্টেন্ট। তো আমি এইখানে পুরো স্ট্রাকচারটা আঁকছি। আচ্ছা, ধরো কি নেবে? অ্যাসিড অ্যানহাইড্রাইড নেবে না, ক্লোরাইডও নিতে পারো। গেস করো, প্রথমে দেখি, গেস করো দেখি কি হবে, মানে কোন গ্রুপটার সাথে রিয়াকশন হবে, কি ধরনের রিয়াকশন হবে। দেখো আমি বারবার বলেছি এই ব্যাপারটা তো RCOX এরম ভাবে দেখতে, এবং এটাও বহুবার বলেছি যে X মাইনাস পোর্শন যেটা সেটা লিভিং গ্রুপ হিসেবে কাজ করে। তার মানে CH3COO মাইনাসকে যদি তুমি এখান থেকে বার করে দেওয়ার কথা ভাবো তাহলে সে এখান থেকে কি নেবে বলো তো? H প্লাস। আর H প্লাস বাবু কোথা থেকে বেরোবে? যে হাইড্রোজেনগুলো অক্সিজেনের সাথে লাগানো আছে, তাই না? যে কার্বনের সাথে আছে, এটাও আমি আগে বারবার বলেছি যে কার্বন হাইড্রোজেন বন্ড ইজ অলমোস্ট নন পোলার। ওখান থেকে চট করে H প্লাসের কথা ভেবো না। কার্বন হাইড্রোজেন বন্ডের অ্যাসিডিটিও বলেছি, যদি কার্বনিল কম্পাউন্ডের পাশে আলফা কার্বনে হাইড্রোজেন থাকে, কিংবা ধরো টার্মিনাল অ্যালকাইন রয়েছে তার সাথে যদি হাইড্রোজেন লাগানো থাকে, sp হাইব্রিডাইজেশনের জন্য s ক্যারেক্টার বেশি হওয়ায় ওই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি একটু বাড়ে এবং তখন ওই হাইড্রোজেনে কিছুটা অ্যাসিডিক ক্যারেক্টার ইম্পার্টেড হয়। ছেড়ে দাও, এখন যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে চট করে কার্বন হাইড্রোজেন বন্ড থেকে H প্লাস বেরোবে না। তাহলে H প্লাস কোথা থেকে বেরোতে পারে? OH থেকে। অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটিটা অনেক বেশি, তো H প্লাসকে ওখান থেকে বার করো। তাহলে ওখান থেকে যদি H প্লাস বেরোয় আর এখান থেকে যদি অ্যাসিটেট বেরোয় তাহলে অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। আচ্ছা, কটা H প্লাস বার করতে পারি? 1 2 3 4 5, 5টা, ঠিক আছে। আর যদি বেরোয়, হ্যাঁ, H প্লাস যদি বেরোয় তাহলে আমার কাছে পড়েটা কে থাকবে? ধরো আমি এখান থেকে বুঝে বুঝে ব্যাপারটা পড়ো, ধরো আমি এখান থেকে H প্লাসকে বার করে নিচ্ছি, তাহলে পড়ে কে থাকবে? O মাইনাস। হ্যাঁ, আর এখান থেকে কে পড়ে থাকবে? CH3CO প্লাস। তাহলে তুমি CH3CO প্লাসটা গিয়ে তোমার O মাইনাসের সাথে জুড়ে যাবে। ব্যাপারটা বোঝো, ঠিক আছে? ব্যাপারটা বুঝে এবার তুমি নিজে নিজে সুন্দর করে স্ট্রাকচারটা ড্র করো। আচ্ছা, উপরে তোমার যেহেতু COH রয়েছে তাই এখানে কিছু হলো না। আচ্ছা, একটা একটা করে
করে যাই, এটা ওটা ও ছিল, আচ্ছা এই হাইড্রোজেনটা বেরোলো আর তার সাথে কে বেরোলো, তার সাথে এই অ্যাসিটেট গ্রুপটা বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার তুমি এইটার সাথে এইটা জুড়ে দাও, তাহলে তুমি কি জুড়ে দেবে, দেখো এই ওটা ও রইলো, ঠিক আছে, তার সাথে তুমি জুড়ে দাও হচ্ছে, ঠিক আছে, COCH3, এটা জুড়ে দিলে এই ওটা হচ্ছে তোমার এখানে যে ওটা ছিল সেই ওটা থেকে গেল, প্রত্যেকটাতেই তাই হবে। এটা H রয়েছে, পরেরটাতেও তাই হবে, পরেরটাতে ওটা ও ছিল তার সাথে তুমি COCH3 জুড়ে দাও, এটা ও ছিল তার সাথে তুমি COCH3 জুড়ে দাও। আচ্ছা নিচে দেখো বাবা, নিচে এই দুটো হাইড্রোজেন ছেড়ে দাও, একটা ও তার সাথে তুমি COCH3 জুড়ে দাও, ঠিক আছে। আচ্ছা এদিকে তিনটেতেই হাইড্রোজেন আছে, একটা ও আছে, যেখানে ও আছে সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে COCH3 গ্রুপ জুড়ে গেছে, এই হলো হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এই যে জিনিসটা এটা 5টা তৈরি হলো, মানে এটাকে আমরা পেন্টা অ্যাসিটেট বলি, গ্লুকোজের পেন্টা অ্যাসিটেট, ঠিক আছে। আর এর সাথে সাথে অফকোর্স 5 মলিকিউলস অফ অ্যাসিটিক অ্যাসিড বেরিয়ে যাবে, দ্যাটস নট দ্যাট ইম্পর্টেন্ট স্টিল, ওকে হলো। তো এই রিঅ্যাকশনটা কি প্রমাণ করে বলো তো, যে 5টা হাইড্রক্সিল গ্রুপ আছে, ঠিক আছে। যেহেতু আমার এটা 5টা লাগছে সেই জন্য এই রিঅ্যাকশনটা কি প্রমাণ করে, দেখো এই রিঅ্যাকশনটা প্রমাণ করে হচ্ছে আমার কাছে 5টা হাইড্রক্সিল গ্রুপ আছে। কি প্রমাণ করে লিখি, বোঝা যাচ্ছে তো, বুঝে বুঝে পড়বে কিন্তু, ঠিক আছে। এই রিঅ্যাকশনটা প্রমাণ করে যে আমার কাছে 5টা হাইড্রক্সিল গ্রুপ আছে, ওকে চলো। এইবার যে রিঅ্যাকশনগুলো গ্লুকোজের একটা জায়গায় লিখেছি, ঠিক আছে, আর কয়েকটা রিঅ্যাকশন বলিনি, জানা রিঅ্যাকশন, ওগুলোকে একবার দেখে নিই, পুরো জিনিসটা একবার চোখের সামনে এসে গেলে ভালো হবে। আচ্ছা ডি গ্লুকোজ এঁকেছি, আচ্ছা এটা প্লাস, আচ্ছা ডি এর সাথে বাবু প্লাসের কোনো সম্পর্ক নেই, এই প্লাস মানে হচ্ছে স্মল ডি, ক্যাপিটাল ডি এর সাথে এই প্লাসের কিন্তু বিন্দু মাত্র কোনো রকম কোনো যোগাযোগ নেই, আগেও বলেছি। চলো আচ্ছা এর রিঅ্যাকশনগুলো দেখা যাক, এক এক করে যাই। সেটা দেখো HCN দিয়ে বললাম, ওই যে সায়ানোজিন তৈরি হলো, ওই যে সায়ানোহাইড্রিন তৈরি হয়েছে, CN এসেছে, ঠিক আছে, HCN-টা বললাম, NH2OH দেখো ডাবল বন্ড NOH এখানটা দেখো তৈরি হয়েছে। আচ্ছা ফেলিং সলিউশন টলেন্স রিয়েজেন্টের সাথে রিঅ্যাকশন তো করবেই, ফেলিং এ কি হয়, CU2O রেড প্রেসিপিটেট হয়, দেখো আমি এখানে CU2O-টা লিখে দিয়েছি, CU2O রেড প্রেসিপিটেট। কখনো তোমায় জিজ্ঞেস করতে পারে ফেলিং সলিউশন দিলে কি হবে বা টলেন্স বিকারক দিলে কি হবে, ঠিক আছে। তো টলেন্সটাও আমরা একসাথে দেখে নিই, টলেন্স নিলে দেখো কি হবে, এই যে সিলভার এইখানে, হ্যাঁ এটা না বন্ড আছে, বন্ডটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এই যে সিলভারের এখানে কি হবে বলো তো, ধূসর অধক্ষেপ হবে, ঠিক আছে হলো। আচ্ছা এবারে দেখো এটাও আমরা করেছিলাম, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিলে কি হবে, স্যাকারিক অ্যাসিড বা গ্লুকারিক অ্যাসিড, ঠিক আছে, এটা গ্লুকারিক অ্যাসিড, এটা গ্লুকোনিক অ্যাসিড। আচ্ছা এই যে দুটোই কি হচ্ছে তোমার এখানে HNO3 দেওয়ার পর, এ বাবা এটা তোমার মিস্টেক আছে, প্লিজ 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 আমি দাঁড়াও কারেকশন করে দিই ঠিক করে, এটা এটা একদম তোমার হবে না, তার বদলে কি হইব, তার বদলে দুটোই COOH হবে, ঠিক আছে, স্যাকারিক অ্যাসিড, ওকে চলো এবার ওই দিকটা হয়ে গেল। আচ্ছা না ওদিকটা হলো না, এইখানে দেখো রিডাকশন করেছি, ঠিক আছে, এইগুলো NaBH4 এগুলো তুমি বুঝতেই পারছো রিডিউসিং এজেন্ট, তো রিডাকশনই তো করেছি, ঠিক আছে। আচ্ছা এইখানে নিচ থেকে CH2OH-টা কোথায় গেছে কে জানে, আচ্ছা যাই হোক, CHO দেখো রিডাকশন করে ওটা CH2OH হয়ে গেল, বাকিটা যা আছে তাই আছে, হলো এটা হয়ে গেল। আচ্ছা রেড ফসফরাস দিলে আমি বলেছিলাম NHN হবে আর তার সাথে 2 আয়োডোহেক্সেন হবে, ঠিক আছে। আচ্ছা এবারে তোমার এই রিঅ্যাকশনটা HNO3 এর সাথে করেছি, টলেন্স রিয়েজেন্ট বললাম, ব্রোমিন ওয়াটার দিলে বলেছি উপরটা শুধু COOH হবে, নিচটাতে হবে না। আচ্ছা
এই যে দেখো অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের সাথে রিয়াকশন, এই ব্যাপারটা যেটা পেন্টা অ্যাসিডের তৈরি হলো সেটা এরম ভাবে লেখা আছে। এই ফর্মুলাটা তুমি যে স্ট্রাকচারটা আমরা আঁকলাম তার সাথে ম্যাচ করে নিও। ওকে, আচ্ছা HiO4 অক্সিডেশন আমরা করেছিলাম আগের দিন, সেটা হচ্ছে ওই পরপর দুটোতে যদি OH থাকে, আমি বলেছিলাম এটা ভাঙতে হয় এবং দুদিকে OH যোগ করতে হয়। সেইভাবে এত কিছু ইম্পর্টেন্ট নয়, তাও আমি একবার লিখে দিয়েছি। ফেলিং সলিউশন বললাম আর সায়ানোহাইড্রিন ফর্মেশনও হয়ে গেল। তাহলে আমাদের এই সব রিয়াকশনগুলো কভার করা হয়ে গেল একটা গ্লান্স। ওকে, চলো। ওকে, মুক্ত শৃঙ্খলের সীমাবদ্ধতা। আমার ছোটবেলায় মনে হতো, এটা যখন পড়াতো ক্লাসে, আমার কি মনে হতো বলতো, এতক্ষণ ধরে একটা স্ট্রাকচার শিখলাম, মাথার মধ্যে বসালাম, ভাবলাম বাহ এই তো বেশ শিখে গেছি, হঠাৎ বলে তার আবার সীমাবদ্ধতা। নাও, তার মানে আবার একটা স্ট্রাকচারের কথা বলবে। আমার ঠিক এই ফিলিংসটা আসতো, আমি জানি না তোদের মনে হচ্ছে কিনা এরকম। যাই হোক, আচ্ছা সীমাবদ্ধতা হচ্ছে কেন না, আমরা ধর ভাবছি যে একটা CHO গ্রুপ আছে আছে আছে, ঠিক আছে, তার থেকে আমার যে এক্সপেকটেশনগুলো সেটা হচ্ছে এই যে 2,4-DNP এর সাথে 2,4-dinitrophenyl hydrazine gives you orange to yellow precipitate of 2,4-dinitrophenyl hydrazone আমরা পড়েছি, এবং আমরা এটাও বলেছি এটা অ্যালডিহাইড এবং কিটোন দুজনেরই রিঅ্যাকশন, কার্বনিল গ্রুপের এটা আইডেন্টিফিকেশনের টেস্ট। প্রবলেমটা হচ্ছে এ দেয় না, গ্লুকোজ দেয় না, ঠিক আছে। তারপর সোডিয়াম বাইসালফাইটের সাথে যে রিঅ্যাকশন সেটাও আমরা পড়েছি, সোডিয়াম বাইসালফাইটের সাথে যে রিঅ্যাকশন সেও দেয় না, অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন সেও দেয় না। এ তো মহাজালা। এই দিকে CHO গ্রুপ নাকি আছে, কিন্তু তিনি বাবু রিঅ্যাকশন করছেন না। হ্যাঁ, কখনো কখনো করছে, টলেন্স রিএজেন্ট, ফেলিং সলিউশন ঠিক আছে, সায়ানোহাইড্রিন ফর্মেশন ঠিক আছে, বেশ খুশি খুশি হয়ে যাচ্ছিলাম, এই তো সব অ্যালডিহাইডের মতো হচ্ছে। ওমা যেতে যেতে খুশিটা হঠাৎ আটকে গেল, দেখা গেল এই রিঅ্যাকশনগুলো করতে গেলাম আরো খুশি হয়, দেখলাম হচ্ছে না। তখন এবার ভাবো গালে হাত দিয়ে, তাহলে কি হলো? তার মানে এর নিশ্চয়ই আর একটা কোনো স্ট্রাকচার আছে, ঠিক আছে। আচ্ছা, একটা এই স্ট্রাকচারটা বলে নি, তারপর আমি বলছি। আর একটা যে স্ট্রাকচার সেটা হচ্ছে সায়েন্টিস্ট হাওয়ার্ড বলেছিলেন, সেটা হচ্ছে এরকম বদ্ধ স্ট্রাকচার। বদ্ধ মানে তুমি ব্যাপারটা দেখো এখানে ভালো করে, এই সবার কাছে তো লোন পেয়ার রয়েছে, দুটো দুটো করে লোন পেয়ার রয়েছে। তা এই লোন পেয়ারটা গিয়ে যদি তোমার কার্বনে অ্যাটাক করে, এই ব্যাপারটা করো, কার্বনে ডেল্টা পজিটিভ চার্জ রয়েছে, তাই না? তো এই লোন পেয়ার গিয়ে যদি কার্বনে অ্যাটাক করে, তাহলে এখান থেকে এটা জুড়ে দাও। দেখো তো বাবা কত মেম্বার রিং হলো, এই 1 2 3 4 5, আর অক্সিজেনটা নিলে 6। 6 মেম্বার রিং আমরা বলেছিলাম অর্গানিকে সব থেকে বেশি স্টেবল হচ্ছে 6 মেম্বার রিং, ঠিক আছে। তো সেই কারণে এই যে জুড়ে যাওয়া ব্যাপারটা, সেটাই তোমার কি করে বলতো, ওই সাইক্লিক স্ট্রাকচারটা তৈরি করে, যেটা দিয়ে আমরা ওই যে রিয়াকশনগুলো দেয় না, খুব ঝামেলা করে, সেইগুলো আমরা এক্সপ্লেন করতে পারি। তো এই সাইক্লিক স্ট্রাকচারে চেঞ্জ করাটা এবং সাইক্লিক স্ট্রাকচারটা একটুখানি ভালো করে বুঝে নাও, ঠিক আছে। চলো, এইটাকে গিয়ে এখানে জুড়ে দাও। এবার আমি বারবার শিখিয়েছি, যেই জুড়ে দেবে তোমার অক্সিজেনের মাথায় ব্যাপারটা এরম হবে, এটা যেই তুমি জুড়বে এটা হয়ে এর মাথায় প্লাস আসবে, ঠিক আছে। এবার অক্সিজেন থেকে প্লাসটাকে বার করার জন্য কি হবে, ওখান থেকে তোমার H+ বেরিয়ে যাবে, তার মানে জোড়ার পরে ব্যাপারটা এরম দাঁড়ালো, বুঝলে। এবারে যখন তুমি জুড়ছো, জোড়ার সময় তুমি দেখো এতক্ষণ এটা কিন্তু কোনো চাইরাল সেন্টার ছিল না, এ তো sp3 হাইব্রিডাইজডই নয়, 1 2 3 sp2 হাইব্রিডাইজেশন ছিল। যেই তুমি এই কার্বন থেকে, তুমি এখান থেকে যখনই জিনিসটাকে চারে যাচ্ছ, ঠিক আছে, যেই তুমি চারে চলে যাচ্ছ, তখনই তুমি এখানে তোমার যা ছিল তখনই তোমার sp3 হাইব্রিডাইজেশন হয়ে যাচ্ছে, এবং কি হচ্ছে দেখো সমস্তগুলো মানে গ্রুপ আলাদা 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 হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো সেই জন্য এই কার্বনটার দিকে তাকিয়ে দেখো, তোমার মনে হচ্ছে না এই কার্বনটাও একটা চাইরাল কার্বন হয়ে গেছে, এদিকে OH রয়েছে, এদিকে H রয়েছে, এইদিকে নিচে এই সমস্ত জিনিসটা রয়েছে, আর তার সাথে এইটা রয়েছে, তার মানে 4টে আলাদা গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। বা সহজভাবে ভাবো, এই অক্সিজেনটা ওই দিকে লিখেছি বলে OH-টাকে ধরো আমি এদিকে লিখলাম, এবারে এই অক্সিজেনটাকে এদিকে লিখতে পারতাম, তাহলে OH বাঁ দিকে হতো। তার মানে আমার একবার OH ডান দিকে লিখে একটা স্ট্রাকচার আসবে, আর একবার OH বাঁ দিকে লিখে আর একটা স্ট্রাকচার আসবে। বাকি আমি দেখো কোথাও কোনো চেঞ্জ করিনি, অ্যাজ ইট ইজ যা ছিল তাই রেখেছি, ঠিক আছে। তাহলে এই যে একটা 6 মেম্বার রিং হলো, এবারে এই যে দুটো স্ট্রাকচার হলো, মানে চেঞ্জটা কোথায় এলো বলো তো, এই যেটা কার্বনিল কার্বন ছিল, এটা তুমি কার্বন 1 যদি বলি, তাহলে এই কার্বন 1 এর যে কনফিগারেশনে সেখানেই কিন্তু চেঞ্জটা এলো। এবং এখন আমার টোটাল 2 3 4 5 টোটাল কি হলো বলো তো, এই স্ট্রাকচারে যেটা হলো সেটা হচ্ছে আমার
5টা চাইরাল কার্বন এসে গেল, বুঝতে পারলে? আচ্ছা, এবারে এই দুটো আলাদা আলাদা, যদি এইখানে ওএইচটা ডান দিকে থাকে তাহলে সেটাকে আলফা ডি গ্লুকোজ, দেখো ডি তো আছেই, ডি তো আমি এটা দেখে বলবো না বাবু, ডি তো আমি নিচেরটা দেখে বলছিলাম, ওএইচটা এইদিকে ডান দিকে ছিল দেখে বলছিলাম, তো সেই ওএইচ তো দুদিকেই ডান দিকে আছে, দুদিকেই আমি রিংটা এদিক থেকেই জুড়েছি, ওএইচটা দুদিকেই ডান দিকে রয়েছে, দুটোই ডি। এবার ডি এর মধ্যে আলাদাটা কোথাও হয়ে গেল বলো তো? C1 কনফিগারেশনে গিয়ে, ঠিক আছে? এক তো যেটা চাইরাল ছিল না সেটা চাইরাল হয়ে গেল, তো হওয়ার ফলে একবার ওএইচ ডান দিকে এলো তখন সেটা হয়ে গেল আলফা ডি, আর একবার ওএইচটা বাঁ দিকে এলো তখন সেটা হয়ে গেল বিটা ডি, ঠিক আছে? এই আলফা ডি আর বিটা ডি গ্লুকোজ এদেরকে আবার পরস্পরের অ্যানোমার্স বলা হয়। তো অ্যানোমারিক কার্বনে মানে C1 এ, মানে যেটা তোমার কার্বনিল কার্বন ছিল সেইখানে, ঠিক আছে, ওই C1 এই যদি তোমার কনফিগারেশনটা আলাদা হয়ে যায়, তুমি বলবে এটা এপিমার নয়, হ্যাঁ এটা এপিমারই, স্পেশাল কেস অফ এপিমার, ঠিক আছে, ওটা ওই C1 এই আলাদা হতে হবে। তো সেই যে হয়ে গেল, তার মানে আলফা ডি আর বিটা ডি সেটা তোমার পরস্পরের কি হয়ে গেল? অ্যানোমার্স হয়ে গেল, ঠিক আছে? আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ। তাহলে আলফা আর বিটার ব্যাপারটা বুঝলে দুটোই কিন্তু ডি গ্লুকোজ, সেটা বোঝো, কারণ নিচের কার্বনের কনফিগারেশন সেম আছে, শুধু এটা জোড়ার ফলে এই যে উপরের কার্বনটা যেটা সেটা চাইরাল কার্বন হয়ে গেল, এবং তার এই যে যেটা বললাম ওটা এইদিকে লিখেছি, ধরো ওএইচটা এইদিকে, মানে এটা লিখলাম, এই ডাবল বন্ড ওটা তুমি এদিকেও লিখতে পারতাম, তখন ওএইচটা এইদিকে, সিম্পল কথা। তাহলে এই দুটো হয়ে গেল তোমার আলফা ডি আর বিটা ডি, ঠিক আছে? এরা পরস্পরের অ্যানোমার্স। চলো এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে স্ট্রাকচারটা, এটা তো আমি এঁকেইছি এখনই, এখান থেকে তুমি এই সাইক্লিক স্ট্রাকচারে কনভার্সনটা কি করে করবে, ঠিক আছে? বইতে দেখবে এইভাবে স্ট্রাকচারটা অনেক সময় দেওয়া থাকে, এরকম না দিয়ে। যেটা তোমায় বলছিলাম সেটা হচ্ছে এটা যে একটা 6 মেম্বার রিং হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি 1 2 3 4 5 যদি বলো, আর এটাকে যদি 6 বলো, তাহলে এটা একটা 6 মেম্বার রিং, এটা তো তোমার রিং এর পার্ট হয়ে গেল, এটা একটা 6 মেম্বার রিং হয়ে যাচ্ছে। তো প্রথম কাজ যেটা তুমি করবে সেটা হচ্ছে একটা 6 মেম্বার রিং এঁকে নেবে, ঠিক আছে? তার ডান দিকের উপরের কোনায় এখানেই অক্সিজেনকে দিয়ে দেবে, হলো? আচ্ছা, এবার দেখো এইখানে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছ, এই দেখো 1 2 3 4, রিং এর মধ্যে বাবু তুমি ক্লকওয়াইজ আসবে, ক্লকওয়াইজ আসবে, মানে দেখো এই ক্লকওয়াইজ এসে এটাকে 1 করেছি, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6 করেছি, বুঝতে পারলে? তাহলে এখানে যখন যাচ্ছি নাম্বারিংটা দেখো, এইখানে কি করেছি 1 2 3 4, এই অ্যান্টি ক্লকওয়াইজ গেছি, এখান থেকে যখন রিং এ কনভার্ট করছি তখন আমি ক্লকওয়াইজ ডিরেকশনে নাম্বারিংটা করছি 1 2 3 4 5 6, হলো? আচ্ছা, এবারে তুমি দেখো প্রত্যেকটা কার্বনে প্রথমগুলোতে তোমার কাছে এইচ আর ওএইচ আছে। আচ্ছা, যেটা তোমার ডান দিকে আছে সেটাকে নিচে রাখো, যে গ্রুপটা ডান দিকে আছে বা বলতে পারো এই বলয়ের মধ্যে আছে তাকে তুমি নিচে রাখো। তাহলে কি কি নিচে রাখবে? ওএইচ, ওএইচ দেখো, তারপরে এইচ, তারপরে ওএইচ, এই চারটেকে বাবু নিচে রাখো, ঠিক আছে? এবার রইলো বাকি এই গ্রুপটা, এই বড় গ্রুপটা সবসময় উপরে থাকবে, এই বড় গ্রুপটা সবসময় উপরে থাকবে, ঠিক আছে? এইটা হলো, এটা আমি আলফা ডিটা নিয়েছি, বিটা ডিটাও তুমি নিতেই পারবে। দেখো বাবা, আলফা আর বিটাতে ডিফারেন্সটা কোথায় হবে বলো তো? C1 এ ডিফারেন্স হবে, বাকিটা সেম থাকবে, যেটা এতক্ষণ বোঝাচ্ছিলাম। মানে বিটা ডিতে তোমার ওএইচটা উপরে চলে যাবে, এইচটা নিচে চলে আসবে, ব্যাস এইটুকুই চেঞ্জ হবে। আলফা আর বিটা ডিতে অ্যানোমারিজমের মধ্যে আমার কি চেঞ্জ হয় সেটা হচ্ছে C1 এর কনফিগারেশনই চেঞ্জ হয়। আচ্ছা, এই যে চেঞ্জটা করলাম এটা আরেকবার বলি, সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা পাওয়ার পর তুমি আগে দেখো কত মেম্বার রিং হয়েছে, ঠিক আছে? তো 1 2 3 4 5 আর অক্সিজেনকে নিয়ে 6, একটা 6 মেম্বার রিং আগে এঁকে নাও, আঁকার পর একটা ডান দিকের উপরের কোনায় অক্সিজেন লিখে দাও, ঠিক আছে? এবারে তুমি কার্বন পরমাণুতে নাম্বারিং করো। আচ্ছা, নাম্বারিংটা তোমাকে ক্লকওয়াইজ ডিরেকশনে করতে হবে, মানে 1 2 3 4 5 6 হলো। এইখানে নাম্বারিংটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হবে, 1 2 3 4 5 6 হয়ে গেল। এবার যেগুলো ডান দিকে আছে বা ধরো এই বলয়ের মধ্যে আছে সেই গ্রুপগুলোকে তুমি নিচে লেখো, মানে এই ওএইচটা হচ্ছে এই ওএইচটা, এই ওএইচটা হচ্ছে এইটা, এই হাইড্রোজেনটা হচ্ছে এইটা, এই ওএইচটা হচ্ছে এইটা, আর এইখানে যে বড় গ্রুপটা সেটা সবসময় উপরে যাবে। তাহলে এইভাবে হচ্ছে বোঝা যায়, বুঝতে পারলি কনভার্সনটা? ডাউটটাই তো? আচ্ছা, বুঝতে পারলে আমাকে লিখে জানিও। চলো, ওকে, এবার আমি দুটোই এঁকে দিয়েছি, আলফা ডি আর বিটা ডি। একবার দেখে নাও, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি চেঞ্জটা কোথায়? চেঞ্জটা C1 কনফিগারেশন, এই যে দেখো ভালো করে, দেখো এই যে, ঠিক আছে? বাকিটা কি সেম আছে? চেক করা যাক। এইচ OH, এইচ
CH2OH বাকিটা সেম আছে। তাহলে এই যে C1 কনফিগারেশনে তাহলে হচ্ছে differs only at C1, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যানোমার্স। হলো আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ। বাবা আমার ছোটবেলার প্রচুর ডাউট ছিল, উফ একে তো ডি গ্লুকোজ তারপর এল গ্লুকোজ, ডি এর মধ্যে আবার আলফা ডি বিটা ডি, মানে ঝামেলার শেষ নেই, এরকম একটা মনে হতো। এখন বড় হয়ে দেখেছি না অতটাও ঝামেলা নয় যতটা ভাবতাম ব্যাপারটাকে, ঠিক আছে, ব্যাপারগুলো কিরকম ন্যাচারালি আসতে থাকে। চলো চলো ফ্রাক্টোজ, ঠিক আছে। এই যে ফলের ছবিগুলো কেন দিয়েছি, কারণ হচ্ছে পরীক্ষার আগে এই সময় যদি অনেক অনেক ফল খাও তাহলে ভালো, শরীরের জন্য ভালো, সেই জন্য ফলের ছবি দিয়েছি। দেখ তো কোন ফলটা বেশি পছন্দ, ফলই পছন্দ করি না তাই না, না বাবু পছন্দ না করলেও এইটা গরমের সময় পরীক্ষা সামনে, সেই জন্য এখন একটু বেশি পরিমাণে ফল খেও, ঠিক আছে। চলো ফ্রাক্টোজের কথা বলা যাক। আচ্ছা একটা কথা কিন্তু আমরা অলরেডি বলতে বলতে এসেছি, সেটা হচ্ছে ফ্রাক্টোজের মধ্যে কি গ্রুপটা আছে। কার্বনিল গ্রুপ তো আছেই গ্লুকোজের মতো, কিন্তু গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপটা ছিল, আর ফ্রাক্টোজের মধ্যে কার্বন কি আছে, ইয়েস, তাহলে কিটো গ্রুপটা আছে, ঠিক আছে। যদিও ওরা ইন্টার কনভার্টেবল, হ্যাঁ জলীয় দ্রবণে এটা মানে ক্ষারীয় দ্রবণে দেওয়ার ইন্টার কনভার্টেবল, সেই কথায় পরে আসছি, আগে দেখা যাক স্ট্রাকচার। আচ্ছা দেখো স্ট্রাকচারটা সময় বাঁচানোর জন্য চটপট ড্র করে রেখেছি। এই হচ্ছে তোমার গ্লুকোজ, ডি গ্লুকোজ, এখান থেকে ডি গ্লুকোজ একেবারেই বাজে কথা, ডি ফ্রাক্টোজ, গ্লুকোজ গ্লুজ বলে বলে মাথার মধ্যে গ্লুকোজই ঘুরছে এখনো। এটা হচ্ছে কি যে দেখা যাচ্ছে এখানে আমার C ডাবল বন্ড ও রয়েছে, তার মানে এটা অফকোর্স গ্লুকোজ নয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্রাক্টোজ। আচ্ছা ফ্রাক্টোজের ক্ষেত্রে তুমি দেখো এই যে লোন পেয়ারটা দেখাই, এই যে লোন পেয়ার, আচ্ছা আমি এখানে আঁকছি মানে এই নয় যে অন্য অক্সিজেনের নেই, হ্যাঁ যেখান থেকে বন্ডটা বানালে মানে সব থেকে স্টেবল রিং এর কনফার্মেশনটা পাওয়া যাচ্ছে সেই OH থেকে বানাচ্ছে। তাহলে তুমি এই OH-টাকে নিয়ে যাও, মানে এই অক্সিজেনটাকে নিয়ে যাও এর কাছে, একে সরিয়ে দাও, ঠিক আছে। এবারে তুমি ব্যাপারটাকে একটু ভালো করে ভিজুয়ালাইজ করো। দেখো এখান থেকে এখানে, নিচে তাকিও না পরে আসছি, জাস্ট এখান থেকে এখানে যাও। আচ্ছা প্রথমত হচ্ছে কত মেম্বার রিং হলো, 1 2 3 4 আর এই অক্সিজেন নিয়ে 5, ঠিক আছে, সেটাও পরের কথা, ছেড়ে দাও। আমি অ্যাজ ইট ইজ লিখেছি শুধুমাত্র এই ওটা দিয়ে, যেটা তোমাকে ওখানেও আগেও বলছিলাম, এটা বেসিক্যালি প্রথমে কি হবে OH প্লাস হয়ে যাবে, যখন অক্সিজেন লোন পেয়ার দেবে, অক্সিজেন 3 ভ্যালেন্সি হলে তার মাথায় একটা পজিটিভ চার্জ আসে এবং সেখান থেকে ইমিডিয়েটলি H প্লাস বেরিয়ে যায়, মানে আরো অনেক কিছু হতে পারে বাট এখানে আপাতত H প্লাস বেরিয়ে যাবে, ঠিক আছে। তো H প্লাস বেরিয়ে গেল, বার করে দাও বার করে দাও বার করে দাও, হলো, তাহলে গিয়ে এই কার্বনের সাথে জুড়ে গেল, এই কার্বনের সাথে, ঠিক আছে। এই কার্বনটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এই কার্বনটা, বুঝতে পারলে। তাহলে ব্যাপারটা বোঝো এই কার্বনে বেসিক্যালি তাহলে গ্রুপ কি এলো, ঠিক আছে, এই কার্বন এই যেটা O মাইনাস হচ্ছিল সেটা তো OH হয়ে যাবে, তাহলে এইটা হলো OH, এই অক্সিজেনটা হচ্ছে এই অক্সিজেনটা, ঠিক আছে। আর এই যে CH2OH-টা এর সাথে আছে, এটাকে মাথার উপর না লিখে আমি এটাকে বাঁদিকে সাইডে লিখেছি। কেন লিখেছি, ওই মাথার উপর দিয়ে ওই রিং ফরমেশনটা দেখাবো বলে। তাই এই CH2টাকে, এই CH2OH-টাকেই বাবা আমি নাবিয়ে এনে বাঁদিকে লিখেছি। এই অক্সিজেনটা হচ্ছে এইটা, এইটাকে আমি এখানে OH হিসেবে লিখেছি আর এইটাকে রিং করে জুড়ে দিয়েছি। এবারে কথা হচ্ছে এই যে ধরো এই C ডাবল বন্ড ওটা এইদিকে না লিখে আমি এদিকেও লিখতে পারতাম, তাই না, তার মানে হতেই পারতো তোমার OH-টা এদিকে আসবে আর CH2OH-টা ওইদিকে যাবে, এইখান থেকে তোমার আলফা আর বিটার মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে গেল। যেরকম ভাবে আমি তোমার গ্লুকোজের ক্ষেত্রে বলেছিলাম, এখানেও ব্যাপারটা সেম টু সেমই হচ্ছে, বুঝতে পারছো। তাহলে এই ডাবল বন্ড ওটা আবার ডান দিকে না লিখে আমি বাঁ দিকে লিখি যদি, তাহলে ধরো এই OH-টা তুমি তখন ন্যাচারালি হয়তো বাঁ দিকে লিখবে, লেখালেখির ব্যাপার না, তুমি নিজেই বুঝতে পারছো যে এইটা যখন একটা sp2 থেকে sp3 তে যাচ্ছে এবং জাইরাল কার্বন হয়ে যাচ্ছে, তখন তুমি নিজেই বুঝতে পারছো যে দুটো অপশন আসা উচিত, দুটো এনানসিওমারিক জন্য অপশন আসা উচিত, একটাতে OH ডান দিকে আছে আর একটাতে OH বাঁ দিকে আছে। তো OH ডান দিকে থাকছে যেটা, সেটা হচ্ছে আমার আলফা, আর যেটাতে বাঁ দিকে থাকছে সেটা হচ্ছে আমার বিটা, হলো। এবারে হাওয়াত প্রজেকশনে আমরা চেঞ্জ করি, মানে যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করো কত মেম্বার রিং আছে, ঠিক আছে, 1 2 3 4 5 5 মেম্বার রিং এঁকে নাও, ঠিক আছে। এবারে দেখো আমি নাম্বারিং করেছি কার্বনগুলো, নাম্বারিংটা বলেছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ নাম্বারিং করি আমরা এটার মধ্যে। তাহলে এটা একটা কার্বন, কিন্তু গ্লুকোজে এটাও রিং এর মধ্যে ছিল, এখন রিং এর বাইরে আছে, তো এটা হচ্ছে 1, ঠিক আছে, এটা হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে তোমার এখানে 1 হচ্ছে এইটা,
তারপরে এই হলো 2, তারপরে হলো 3, তারপর হলো 4, তারপরে হলো 5। এটা কি? এগুলো হচ্ছে কার্বনের কথা বলছি। এবারে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে রিং এর মধ্যে যেগুলো আছে বা ডান দিকে যেগুলো আছে সেগুলো সব নিচে নিচে যাবে। হ্যাঁ, তো ডান দিকে তুমি চট করে দেখো তো তোমার কি কি আছে। ডান দিকে বাবু তোমার কি কি আছে? একটা OH আছে, একটা H আছে, আর একটা OH আছে। ঠিক আছে, তাহলে নিচে গেল OH আছে, H আছে, আর একটা OH আছে, এই তিনটে নিচে চলে গেল। ঠিক আছে, আর এই কার্বনের ক্ষেত্রে বলেইছি লাস্ট কার্বনের ক্ষেত্রে সবসময় এই যে বড় গ্রুপটা উপরে যাবে, তাই CH2OH আর H হয়ে গেল। এটা তোমার আলফা ডি মাইনাস হলো, দেখো ডি হচ্ছে মাইনাস হচ্ছে, বলেছিলাম না এই ডি এর সাথে প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নেই, প্লাস মাইনাসটাকে আমরা স্মল ডি বা স্মল এল দিয়ে বোঝাই। ওকে, চলো এইবার এটা যদি আলফা হয় তাহলে বিটাতে কি হবে বলো তো? বিটাতে শুধু এইখানেই চেঞ্জটা হবে, এই কার্বনেই শুধু চেঞ্জটা হবে, তাই না? দেখো শুধু ওই কার্বনেই চেঞ্জটা হয়েছে, ভালো করে তাকিয়ে দেখো, এই কার্বনেই শুধু চেঞ্জটা হয়েছে, বাকিটাকে তুমি যদি মিলিয়ে মিলিয়ে দেখো দেখবে অ্যাজ ইট ইজ আছে। তাহলে এটা একটা আলফা আইসোমার হলো, ওটা একটা বিটা আইসোমার হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই গ্লুকোজেও মতোই ব্যাপারটা হলো, ফ্রাক্টোজেও, শুধু এটা তোমার এখানে একটা 5 মেম্বার রিং ফরমেশন হলো, সেই জন্য এটাকে ফিউরানোজ বলছি। ওকে, চলো। ওকে, বিক্রিয়া সমূহ দেখো আমি একটা লিখেছি, বাকিগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের জন্য রেখে দিয়েছি। কেন? কারণ সেটা গ্লুকোজের সাথে সেম টু সেম হবে। আমার কাছে অ্যালডিহাইড গ্রুপ থাক বা কার্বনিল গ্রুপ থাক না কেন, NH2OH এর রিয়াকশন সেম হবে। হ্যাঁ, রিয়াকশনের হার আলাদা হতে পারে, সে তো আলাদা হবেই। নিউক্লিওফাইল যখন যাচ্ছে তখন ও অ্যালডিহাইডের কাছে বেশি লাফিয়ে লাফিয়ে যাবে রাদার দ্যান কিটোনস। কেন? কারণ তুমি জানো যে ওই নিউক্লিওফিলিক যে কার্বনটা সি এর উপরে যে ডেল্টা পজিটিভটা, ওর সাথে যদি আর যুক্ত থাকে তাহলে তার প্লাস আই এফেক্ট দিয়ে ওর ডেল্টা পজিটিভ চার্জটা কমে যায়। সেই জন্য অবভিয়াসলি অ্যালডিহাইডের রেট অফ রিয়াকশন বেশি হবে, কিন্তু তার মানে বাবু এই নয় যে কিটোন রিয়াক্টই করবে না। ঠিক আছে, তো এ রিয়াকশন হবে, এও রিয়াকশন হবে, এইটা লিখে রেখেছি আলাদা বলে। ঠিক আছে, এটা তো কিটোন, সাধারণত আমাদের মনে হয় যে কিটোনের অক্সিডেশন হয় না, কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নিলে অক্সিডেশন হয়, কিন্তু ওই সেম কার্বনযুক্ত ওই পার্টিকুলার অ্যাসিডটাই তুমি পাবে না, ওটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে, ওটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে টোটাল তোমার 6টা ছিল তো ওই 2টো আর 4টেতে ভেঙে গেল। ওই দ্বিতীয় জায়গাতে তোমার C ডাবল বন্ড ওটা আছে, তো ওইখান থেকে একটা ভাঙো CH2COOH, ঠিক আছে, গ্লাইকোলিক অ্যাসিড, আর একটা হচ্ছে বাকি 4টেকে নিয়ে ভাঙো টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, এই রিয়াকশনটা হচ্ছে আলাদা, সেই জন্য এটা লিখে দিয়েছি। আচ্ছা, বাকি হচ্ছে এবার খুব ইম্পর্টেন্ট হচ্ছে টলেন্স বিকারক আর ফেলিং সলিউশন। চট করে মনে হয় তো কিটোন রিয়াকশন করবে না। একটা ব্যাপার হচ্ছে আলফা হাইড্রক্সি কিটোন যেগুলো, সেগুলো টলেন্স রিয়েজেন্টের সাথে রিয়াকশন করে। এখানে দেখা যায় তোমার ফ্রাক্টোজের ক্ষেত্রে সে দেখা যায় যে ফেলিং সলিউশনেও লাল পদক্ষেপ দিচ্ছে, টলেন্স রিয়েজেন্টও ধূসর পদক্ষেপ দিচ্ছে। তো ফ্রাক্টোজ আর গ্লুকোজের মধ্যে এই রিয়াকশন দিয়ে তো বাবু অন্তত পার্থক্য করা যাবে না। দিচ্ছে কেন, তার বিভিন্ন রকম এক্সপ্লেনেশন আছে। একটা খুব ভ্যালিড এক্সপ্লেনেশন হচ্ছে তুমি যদি ফ্রাক্টোজকে ক্ষারীয় দ্রবণে দাও তাহলে এনোলাইজেশন হয়, এবং এনোলাইজেশন হওয়ার পর আমরা কিটো এনল ফর্ম জানি, এটা কিটো ফর্ম, এনল ফর্মে যায়। এনল ফর্মে যাওয়ার পর ও তোমার গ্লুকোজের দিকেও যেতে পারে, আবার ফ্রাক্টোজের দিকেও যেতে পারে, সেই জন্য কিছুটা পরিমাণে গ্লুকোজও মিডিয়ামের মধ্যে চলে আসে, যে কারণে আমরা তো ক্ষারীয় মাধ্যমে রিয়াকশনটা যখন করছি তখন কি হচ্ছে তোমার ও টলেন্স রিয়েজেন্ট এবং ফেলিং সলিউশন দুজনের সাথেই তোমার কি করছে, গ্লুকোজের মতো ফ্রাক্টোজও টেস্ট দিচ্ছে। তুমি সোজা কথা মনে রাখো, সেটা হচ্ছে যে ফ্রাক্টোজের ওই HNO3 রিয়াকশনটা আলাদা হবে। ঠিক আছে, আর বাকি এই টলেন্স রিয়েজেন্ট বলো, ফেলিং সলিউশন বলো, NH2OH বলো, বা তোমার ওই পেন্টা অ্যাসিটেট ফরমেশন বলো, ঠিক আছে, সবগুলোই তোমার কিসের মতো হবে, গ্লুকোজের মতোই হবে। বুঝতে পেরেছো? তাহলে এই ফ্রাক্টোজকে নিয়ে খুব একটা ঝামেলার কিছু নেই, গ্লুকোজটা যদি ভালো করে পড়ো তাহলে ফ্রাক্টোজের জায়গাটাও অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা নিয়ে খুব একটা চিন্তা করার মতো কিছু নেই, তাই তো? চলো, ওকে, এবার এই কয়েকটা কম্পাউন্ড সম্পর্কে জাস্ট আমি একটুখানি বলে দেবো, মানে এরা হয়তো যদি কখনো প্রশ্ন করে, ধরো ল্যাকটোজ, তো তুমি ল্যাকটোজের আদ্র বিশ্লেষণ করলে কোন কোন মনোস্যাকারাইড পাবে, সেটার জন্য আমি চাই তুমি জাস্ট, তোমাকে স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে না, সবার প্রথমে সেই সুখবরটা দিয়ে দিই, তুমি জাস্ট স্ট্রাকচারগুলো একবার করে দেখে নাও। ঠিক আছে, একবার করে স্ট্রাকচারগুলোর দিকে তাকিয়ে নাও। সেটা হচ্ছে দেখো, গ্যালাক্টোজ আর গ্লুকোজ, ঠিক আছে, এই যে 6 মেম্বার স্ট্রাকচার গ্লুকোজের, এই যেগুলো লিখিনি সেগুলো বাবু হাইড্রোজেন। কি হয় ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে যে এইটাতে এটার OH আর এটার OH দুটো মিলে জল বেরিয়ে যায়।
ঠিক আছে, এই কার্বনেও একটা OH আছে, এই কার্বনেও একটা OH আছে, তো এই দুটোর OH থেকে তোমার কি হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। 1,4 হচ্ছে, দেখো এটা 1 কার্বন, এটা হচ্ছে তোমার 1 2 3 4, 1,4 লিঙ্কেজ হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো মিলে তোমার কি হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি ল্যাকটোজের হাইড্রোলাইসিস করো তাহলে তুমি কি পাবে, গ্যালাক্টোজ পাবে আর গ্লুকোজ পাবে, ব্যাস এইটুকুই মনে রাখা। আচ্ছা, সুক্রোজ খুব ইম্পর্টেন্ট। সুক্রোজের করলে কি পাবে, গ্লুকোজ আর ফ্রাক্টোজ, যেটা আমরা অলরেডি আগেই পড়েছি। একটা 6 মেম্বার রি এঁকেছি, দেখো একটা 5 মেম্বার রি এঁকেছি, বুঝতে পারছো? সেই জন্য এইখানে এই যে CH2OH টা আলাদা করে আছে তো, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্লুকোজ আর ফ্রাক্টোজ পাই আমরা সুক্রোজ থেকে, এটা আমাদের আগেই জানা আছে। আর একটা দেখে নাও, আর একটা হচ্ছে মল্টোজ। ঠিক আছে, এই দুটোই তোমার হচ্ছে গ্লুকোজ। তুমি এটা হচ্ছে গ্লুকোজ। দুটোই গ্লুকোজ, তার মানে হচ্ছে মল্টোজের হাইড্রোলাইসিস করলে তুমি কি পাবে বলো তো, দুটো মলিকিউল গ্লুকোজ পাবে। ঠিক আছে, এই যে OH আর OH ছিল, এই OH আর OH এটাও 141 আর 1 2 3 4 এটাও 14, এগুলো সব আলফা, শুধুমাত্র তোমার ওইখানে রয়েছে বিটা লিঙ্কেজটা, সুক্রোজে রয়েছে বিটা লিঙ্কেজটা। যাই হোক, বেশি মাথা খারাপ করার দরকার নেই এখন। যাই হোক, এটা হচ্ছে তোমার 1,4 লিঙ্কেজ এখানেও, আর এই H2O টা বেরিয়ে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা OH ছিল, এখানেও একটা OH ছিল। ঠিক আছে, এই দুটোর থেকে তারপরে জল বেরিয়ে গেল, এই দুটোর থেকে জল বেরিয়ে গিয়ে এই অক্সিজেনটা পড়ে রইল। ঠিক আছে, আমি OH গুলোকে মুছে দিই, না হলে OH গুলো থাকলে এই স্ট্রাকচারের মধ্যে সেটা অ্যাকচুয়ালি ভুল হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে তুমি এই তিনটে শুধু একটু পরপর মনে রাখো। ঠিক আছে, চলো ওকে, প্রোটিনস পড়বো। তার মানে কি, তার মানে হচ্ছে কার্বোহাইড্রেট পড়া শেষ। ঠিক আছে, আচ্ছা, এটা কি ভয়ানক জিনিস দেখাচ্ছি না, এটা রিক্রিয়েশন। ঠিক আছে, এটা দেখে তুমি একটুখানি 1 মিনিট রেস্ট নেবে। ঠিক আছে, এই বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড থেকে এরকম হয়, অনেক কিছু হয়, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, তারপরে আরও তালগোল পাকিয়ে টার্শিয়ারি, এবং বিশাল একটা তালগোল পাকিয়ে গিয়ে কোয়াটারনারি স্ট্রাকচার হয়। ঠিক আছে, এটা এখন মাথা খারাপ করার কিছু নেই, জাস্ট একটা দেখিয়ে রাখলাম, একটা ছবি দেখালাম এই আর কি পরীক্ষার আগে। চল, আচ্ছা, প্রাইমারি স্ট্রাকচার। তার আগে বলি প্রোটিনের ব্যাপারটা কি, আমরা কি করি, মানে প্রোটিনের মধ্যে কি থাকে, ছোটবেলা থেকে পড়েছি, বলো? অ্যামিনো অ্যাসিডস। তার মানে অ্যামিনো আর অ্যাসিড, তার মানে NH2 গ্রুপও থাকবে আর COH গ্রুপও থাকবে। তার মানে ধরো একটা স্ট্রাকচার লেখার চেষ্টা করি, এই COOH NH2, এই দুটো গ্রুপই থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এ কি COH এর পাশেই থাকতে হবে? এরকম কোনো কথা নেই, এরকম কোনো কথা নেই। ধরো এইখানে আছে, ঠিক আছে, আচ্ছা, এর নাম লেখা যাক, মানে নাম মানে কাকে কি বলি, আলফা বিটা গামা ডেল্টা, আলফা বিটা গামা ডেল্টা। আচ্ছা, এইগুলো আমাদের পড়তে হয়, এই যে আলফা অ্যামিনো অ্যাসিডস। ঠিক আছে, আলফা অ্যামিনো অ্যাসিডস, তার মানে আলফা পজিশনটা আমরা জানি। হ্যাঁ, আলফা পজিশনটা হচ্ছে যে তোমার যে ফাংশনাল গ্রুপটা লাগানো আছে তার যে পাশের কার্বনটা সেটাকেই আলফা কার্বন বলা হয়। তো আলফাতে NH2 আছে, এই রকম ধরনের যে অ্যামিনো অ্যাসিডগুলো সেগুলোই আমাদের দরকারি, এবং সেই জন্য আমরা শুধু তাদের কথাই বলবো। কিন্তু তার মানে এই নয় যে অন্য কোথাও NH2 থাকলে তাহলে আমি সেটাকে অ্যামিনো অ্যাসিড বলে কনসিডারই করব না, এটা কিন্তু ঠিক কথা নয়। ওকে, তাহলে এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি হয়, অ্যামিনো অ্যাসিডগুলো কীরকম ভাবে মিলেমিশে প্রোটিন তৈরি করে সেটা দেখা যাক। একটা কথা আমরা ছোটবেলায় শুনেছি, সেটা হচ্ছে পেপটাইড বন্ধন। ঠিক আছে, এই পেপটাইডটা কি বস্তু দেখা যাক। এখানে তুমি দেখো, এখানে আমি দেখিয়েছি COOH আছে আর NH2 আছে, দেখতে পাচ্ছ? তো তুমি দুটোকে মুখোমুখি করে কি করো, জল বার করে দাও। তো জল বার করে দিলে কি দাঁড়াবে বাবু? এটা দাঁড়াবে, দেখতে পাচ্ছ তো, C ডাবল বন্ড ও NH। তাহলে কি করেছি, এখান থেকে OH বার করেছি আর এখান থেকে H বার করেছি, তাহলে এইটা হচ্ছে তোমার পেপটাইড লিঙ্কেজ। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ব্যাপারটা এরকম, CO NH, এরাও আবার চললো আবার CO NH, এরকম। ঠিক আছে, এই যে মাঝখানে জিনিসটা, এইটাকে বলি হচ্ছে আমরা পেপটাইড বন্ধন।
ঠিক আছে? তাহলে এখানে দেখো এই ছবিটা দেখো, এখানটায় বুঝতে পারবে। এই যে দেখো CONH, এই যে আমি এখানটা মার্ক করে দিলাম, ঠিক আছে? আবার দেখো CONH, আবার দেখো CONH, দেখতে পাচ্ছ তো? C ডাবল বন্ড ONH, এই যে ব্যাপারটা, এইগুলোকে বলি পেপটাইড বন্ড। হ্যাঁ, এই স্ট্রাকচারটাকেই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই যে মাঝখানের ইয়েলো ইয়েলো পোর্শনটা দেখছো না, এই ইয়েলো ইয়েলো পোর্শনটাই হচ্ছে পেপটাইড বন্ড। দেখো এখানে লেখা আছে এই ইয়েলো পোর্শনটা হচ্ছে পেপটাইড বন্ড, এইটা হচ্ছে কার্বন, এইটা হচ্ছে তোমার এই কার্বনটা, তার পাশে তোমার এখানে C ডাবল বন্ড O রয়েছে, এটা অক্সিজেন, আর এইটা হচ্ছে নাইট্রোজেন NH রয়েছে। তাহলে এই C ডাবল বন্ড O আর NH, হ্যাঁ, এই যে মাঝখানে এই যে বন্ডটা তৈরি হয়েছে C আর N এর মাঝখানে এই যে বন্ড হয়েছে, এই বন্ডটাকে বলছি হচ্ছে পেপটাইড বন্ড। তার মানে কি হচ্ছে বলো তো, এইটা হচ্ছে তোমার প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। তো এই প্রাইমারি স্ট্রাকচার কি হচ্ছে, একটা একটা করে অ্যামিনো অ্যাসিড পরপর পরপর জুড়ে জুড়ে যাচ্ছে। মানে ধরো দুটো মলিকিউল নিলে মাঝখান থেকে জল বার করে দিলে, দুটোকে জুড়ে দিলে, তার সাথে আবার একটা থার্ড এসে জুড়ে গেল, তার সাথে একটা ফোর্থ এসে জুড়ে গেল, মানে অ্যামিনো অ্যাসিডগুলো জুড়ে যাচ্ছে। কিভাবে জুড়ে যাচ্ছে, COOH ওখান থেকে OH বার করে দাও, NH2 ওখান থেকে H বার করে দাও, ঠিক আছে, দিয়ে দুটোকে জুড়ে দাও। তাহলে এই যে জুড়ছো, এই যে বন্ধনীটা তৈরি হচ্ছে, সেটাকে বলে পেপটাইড বন্ড। তাহলে এইভাবে প্রথম যে লেয়ারটা হলো, মানে যে প্রাইমারি স্ট্রাকচারটা হলো, সেটাতে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো আলফা অ্যামিনো অ্যাসিড পরপর পরপর এসে জুড়ে গেল, কিসের মাধ্যমে, পেপটাইড বন্ধনের মাধ্যমে, ঠিক আছে? চলো, আচ্ছা, সেকেন্ডারি গঠন। সেকেন্ডারি গঠনে দেখো, এগুলো হচ্ছে পেপটাইড লিঙ্কেজ, যেরকম আমি আগে থেকে ওই জন্য এঁকে রেখেছি, তাড়াতাড়ি হবে বলে ভিডিওটা, পরীক্ষার সময় একদম বেশি টাইম নেব না। এইগুলো হচ্ছে তোমার মাঝে মাঝে এই যে পেপটাইড বন্ধন হয়েছে, এটা একটা প্রাইমারি স্ট্রাকচার, এটা আর একটা প্রাইমারি স্ট্রাকচার। এবার এই যে বিভিন্ন প্রাইমারি স্ট্রাকচারগুলো অনেক অনেক তৈরি হচ্ছে, তারা একে অন্যের কাছে আসলে তাদের মধ্যে দেখো তো কি হতে পারে, হাইড্রোজেন ইজ বন্ডেড উইথ নাইট্রোজেন, তার মানে হাইড্রোজেন ইজ রেডি ফর হোয়াট, রেডি ফর হাইড্রোজেন বন্ডিং। তার মানে এখানে হাইড্রোজেন বন্ডিং হবে তো, এখানে 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 এখানে। তাহলে কি হচ্ছে বলতো, এই যে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারগুলো তৈরি হয়েছিল না পেপটাইড বন্ধনী দিয়ে, জুড়ে জুড়ে গেল অ্যামিনো অ্যাসিডগুলো, গিয়ে একটা প্রাইমারি স্ট্রাকচারের লেয়ার তৈরি করলো। এবারে বিভিন্ন প্রাইমারি স্ট্রাকচারগুলো, সেগুলো এসে এবার পরস্পরের প্রতি আকৃষ্ট হচ্ছে কিসের দ্বারা, হাইড্রোজেন বন্ধনের দ্বারা, ঠিক আছে? কারণ আমরা জানি হাইড্রোজেন যখন যুক্ত থাকে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে, যেমন ধরো ফ্লোরিনের সাথে বা অক্সিজেনের সাথে বা নাইট্রোজেনের সাথে, তখন সেই হাইড্রোজেন কিন্তু রেডি থাকে হাইড্রোজেন বন্ড তৈরি করার জন্য। তো এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, সুতরাং হাইড্রোজেন ইজ রেডি টু ফর্ম হাইড্রোজেন বন্ড, আর C ডাবল বন্ড O আছে, তাহলে এদের মধ্যে একটা কি হবে বলতো, হাইড্রোজেন বন্ধন আমরা এক্সপেক্ট করতেই পারি। তাহলে এইবার কি হচ্ছে, প্রাইমারি স্ট্রাকচারগুলো এরম ভাবে হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে একে অন্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার সেকেন্ডারি স্ট্রাকচার। এই সেকেন্ডারি স্ট্রাকচারটা সবসময় এরকম সোজাভাবে থাকে না, এইটাকে ধরে না এরম এরম ভাবে ঘোরাও, ঠিক আছে, হেলিক্স স্ট্রাকচার তৈরি হয়ে যায়। দেখো কি হয়, এই সেকেন্ডারিটা তুমি দাঁড়াও, কোথাও একটা তো আমি লিখেছিলাম, এই যে দেখো, এই দেখো, ঠিক আছে, এইরকম জিনিসটাকে, ওই যে সেকেন্ডারি যে লেয়ারটা তৈরি করেছিলাম সেইটাকে ধরে তুমি এরকম করে ঘোরাচ্ছ, ঠিক আছে? তার ফলে দেখো এখানে হাইড্রোজেন বন্ডটাও দেখানোর চেষ্টা করেছি, এই যে C ডাবল বন্ড O এর সাথে এদিকের NH এর সাথে হাইড্রোজেন বন্ড, এইটাতে আরো পরিষ্কার। হ্যাঁ, এইটাতে দেখো, এইটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডটা, এইটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন, ডটেড লাইনগুলো, ঠিক আছে? এই দেখো এদিকে NH, এখানে H আছে, আর এখানে C ডাবল বন্ড O আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি। তাহলে এই C ডাবল বন্ড O অক্সিজেন আর নাইট্রোজেন, ঠিক আছে, মানে ওই যে লেয়ারটা আমি এঁকেছিলাম, সেকেন্ডারি যে লেয়ারটা আমি এঁকেছিলাম, সেই জিনিসটাকে ধরে এরকম এরকম করে রাউন্ড 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 ঘোরাও, ঠিক আছে? তাহলে এটা হেলিক্স স্ট্রাকচার। হেলিক্স স্ট্রাকচারটা কখন হয়, যখন আর আছে তো সেই আরটা যখন সাইজটা বড় হয়। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে দেখো, এটাও হতে পারে হেলিক্স স্ট্রাকচার না হয়ে এই জিনিসটাও হতে পারে, মানে শীটও হতে পারে, বিটা শীট তৈরি হতে পারে, যদি তোমার আর যেটা, সেই আরটা যদি একটুখানি সাইজটা মাঝারি হয়, মানে অ্যালকাইল গ্রুপের সাইজটা যদি মাঝারি হয়, তাহলে ওরকম হেলিক্স স্ট্রাকচার তৈরি না হয় এরকমও তৈরি হতে পারে। এখানেও তুমি হাইড্রোজেন বন্ডটা দেখতে পাচ্ছ, দেখো এই যে এইগুলো যে ডটেড লাইনগুলো, এইগুলো হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার প্রাইমারি স্ট্রাকচার, ঠিক আছে? এইগুলো হচ্ছে একটা একটা প্রাইমারি স্ট্রাকচার, সেগুলো তোমার জুড়ে জুড়ে যাচ্ছে, গিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে, সেইটা হচ্ছে তোমার সেকেন্ডারি স্ট্রাকচার প্রোটিনের, ঠিক আছে? বোঝা গেল? ওকে, ঠিক আছে, আচ্ছা। তারপরে
হচ্ছে সেটাই আরো জুড়ে গিয়ে টার্সিয়ারি এবং ফাইনালি হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। মানে ব্যাপারটা হচ্ছে যে কোয়াটারনারি স্ট্রাকচার মানে জিনিসটা অনেকগুলো প্যাচ খেতে 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 যাচ্ছে, ঠিক আছে। প্রথম বেসিক ব্যাপারটা ছিল পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন হলো, তারপরে সেখানে হাইড্রোজেন বন্ড এলো, ঠিক আছে। তারপরে সেখানে তোমার আরো ইন্টারমলিকুলার ফোর্সেস আসবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকবে। তা সেইটা কি হচ্ছে, ক্রমাগত কি হচ্ছে বলো তো, কয়েল ফর্মেশন হচ্ছে। এরম হতে 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 আরো 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 ব্যাপারটা ছোট হয়ে মানে কয়েল ফর্মেশন হয়ে 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 গিয়ে ফাইনালি কি হচ্ছে, কোয়াটারনারি স্ট্রাকচার হচ্ছে, যেটা তোমাকে আমি প্রথমেই দেখিয়েছিলাম। সেটা একটা বর্তুলাকার ব্যাপার দাঁড়িয়ে গেল, মানে একটা কোয়াটারনারি স্ট্রাকচারে দাঁড়িয়ে গেল, ঠিক আছে। ওকে, চলো এবারে আমরা একটুখানি কথা বলবো অ্যামিনো অ্যাসিডস নিয়ে। অ্যামিনো অ্যাসিড সম্পর্কে কিছু কিছু বক্তব্য বলার আছে, যেটা বলা হয়নি। সেটা হচ্ছে যে এইটা খুব ইম্পর্টেন্ট কথা, জুইটার আয়ন ফর্মেশন এবং আইসোইলেকট্রিক পয়েন্ট। আচ্ছা, প্রথমে একটা অ্যামিনো অ্যাসিড লেখা যাক, ঠিক আছে। এইখানে NH2 দেব, আলফা নিয়ে কাজ করছি, হলো। এবার তুমি একটা জিনিস বলো, এ তো অ্যাসিড গ্রুপ, তার মানে এখান থেকে অফকোর্স কি দেবে, H+ দেবে। আর এর তো এখানে লোন পেয়ার রয়েছে, তার মানে তোমার মনে হয় না এখান থেকে H+টা এসে এইখানে যুক্ত হয়ে যাওয়ার কথা? মানে জিনিসটা ঠিক এরকম ভাবে সলিউশনে থাকাটা উচিত নয়। কারণ আমরা COH গ্রুপকে অ্যাসিড গ্রুপ তাহলে বলি কেন? ও দিব্যি মিডিয়ামে রয়েছে কিন্তু বাবু কি করছে, H+ দিচ্ছে না, তাহলে আমার ওকে অ্যাসিড গ্রুপ বলারই কি মানে হয়? অবভিয়াসলি অ্যাসিড গ্রুপ, কারণ H+ দেওয়ার পর ওই CO- আয়নটা কি হবে বলো তো, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে স্টেবিলাইজড হয়ে যায়। সেই জন্য কি হবে ব্যাপারটা, তোমার ওখান থেকে H+টা চলে আসবে, ঠিক আছে, আর এখানে চলে আসবে। তার মানে এইটা COO- হয়ে যাবে, আর এই জিনিসটা তোমার NH3+ হয়ে যাবে, ঠিক আছে। এই যে ব্যাপারটা হলো, এইটাকেই আমরা বলি হচ্ছে জুইটার আয়ন। মানে জুইটার আয়ন মানে হচ্ছে এমন একটা কম্পাউন্ড যার মধ্যে তোমার পজিটিভ চার্জও রয়েছে, নেগেটিভ চার্জও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি কি করো, এটার একটু পিএইচ বাড়ানো কমানোর চেষ্টা করো। তো ধরো তুমি একে অ্যালকালাইন করো, সলিউশনকে অ্যালকালাইন করে দাও। সলিউশন অ্যালকালাইন হলে পিএইচ কি হয়, 7-এর থেকে বেশি হয়, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক আছে। এই যে 7-এর স্কেলটা ধরি আমরা, স্কেল অফ নিউট্রালিটি, দ্যাট ইজ ট্রু অনলি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এনিওয়ে, আচ্ছা, সলিউশনে OH- দিচ্ছি, মানে সলিউশনে আরো বেস দিচ্ছি। তো বেসের কাজ কি? বেসের কাজ হচ্ছে H+ নিয়ে নেওয়া, তাই না? তাহলে তোমার কি হবে বলো তো, সলিউশনে আরো বেস বাড়ালে এইখান থেকে আবার কি এলো, চলো বাবা আবার NH2-তেই ফেরত চলে যাবে, ঠিক আছে। বেস কি করলো, বেস এখান থেকে H+ কে নিয়ে নিল, ঠিক আছে। এবারে তুমি উল্টো ব্যাপারটা করো, উল্টো ব্যাপারটা করো, মানে হচ্ছে তুমি H+ দাও, তার মানে সলিউশনের পিএইচটাকে <7 করে দাও 25-এ। আচ্ছা, H+ দিলে কি হবে দেখো, H+ দিলে ওইখানে যাবে, তাই না? তাহলে H+ দিলে তুমি একে বাবু COOH লিখে দাও, একে NH3+ যেমন আছে সেরকমই রাখো। তার মানে এইখানে তুমি কি পেলে বলো তো, এখানে তুমি ধনাত্মক আয়ন পেলে, আর সলিউশনের পিএইচটা যখন <7 তখন তুমি ঋণাত্মক আয়ন পেলে, ঠিক আছে। মাঝখানে কোথাও একটা জুইটার আয়ন পাচ্ছ। জুইটার আয়নের চার্জ কি? অফকোর্স কোনো নেট চার্জ নেই, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা নিউট্রাল। এবারে তুমি একটু ইলেকট্রোলাইসিসের কথা ভাবো, ঠিক আছে। তো প্রোটিনের কথা হচ্ছে, আলফা অ্যামিনো অ্যাসিড দিয়ে কি তৈরি হবে, প্রোটিন। তো ঠিক আছে, ধরো তাকে নিয়ে তুমি ইলেকট্রোলাইসিস করছো। তো তুমি যখন তাকে দিলে, জলে দিলে, তো জলে দেওয়ার পর তারপর তোমার কি হবে, কি হবে মানে আমি বলতে চাইছি যে এই ক্যাথোডের দিকে যাবে না অ্যানোডের দিকে যাবে। তুমি বলবে কি করে জানবো, সে তো পিএইচ এর উপর ডিপেন্ড করছে। ঠিক তাই, তার মানে তোমার পিএইচ যদি 7-এর থেকে বেশি হয়, তোমার সলিউশন যদি অ্যালকালাইন হয়, তার মানে তোমার কি রয়েছে বলো তো সলিউশনে, তার মানে নেগেটিভ আয়ন রয়েছে, ঠিক আছে। তো সলিউশনের পিএইচ যেহেতু 7-এর থেকে বেশি হলে সলিউশনে নেগেটিভ আয়ন রয়েছে, তাহলে সে কি করবে, পজিটিভ ইলেকট্রোডের দিকে যাবে, অ্যান্ড ভাইস ভার্সা। বোঝা গেল?
আর এইখানে কি হবে, এইখানে পজিটিভ চাইবে নেগেটিভ ইলেকট্রনের দিকে যেতে, নেগেটিভ চাইবে পজিটিভ ইলেকট্রনের দিকে যেতে, আলটিমেটলি কি হবে, কেউ কারোকে কোথাও যেতে দেবে না, এক জায়গাতেই থাকবে। এই যে অবস্থাটা, এই যে পিএইচটা, এইটাকে বলা হয় হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট। তার মানে হচ্ছে প্রত্যেকটা প্রোটিনের এরম একটা পিএইচ আছে, যে পিএইচে ও না তো ক্যাথোডের দিকে যাবে না তো বাবু অ্যানোডের দিকে যাবে, ঠিক আছে? তাহলে সেই যে বিন্দুটা, সেই বিন্দুটাকে বলা হয় সমতড়িৎ বিন্দু, ঠিক আছে? সমতড়িৎ বিন্দুতে কি হয়, ক্যাথোডের দিকেও যায় না অ্যানোডের দিকেও যায় না, ঠিক আছে? যেগুলো ধরো তোমার নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, মানে যাতে ধরো NH2 আর COH এর সংখ্যা মোটামুটি সমান থাকে, যেগুলো নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, তার ক্ষেত্রে দেখা যায় যে আইসোইলেকট্রিক পয়েন্টের ভ্যালুটা হচ্ছে 7-এর কাছাকাছি। আর যেগুলো অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড কখন হবে, যখন তোমার অ্যাসিড গ্রুপের সংখ্যাটা NH2 গ্রুপের সংখ্যার থেকে বেশি থাকবে। তাহলে অ্যাসিডিক যদি হয় সাধারণত তার আইসোইলেকট্রিক পয়েন্টের পিএইচটা দেখা যায় 7-এর থেকে কম হচ্ছে, এবং বেসিক হলে, বেসিক মানে হচ্ছে NH2 গ্রুপ যখন বেশি থাকবে, বেসিক হলে দেখা যায় যে তার আইসোইলেকট্রিক পয়েন্টের পিএইচটা 7-এর থেকে বেশি হচ্ছে। বোঝা গেল? ওকে ওকে, তাহলে আইসোইলেকট্রিক পয়েন্টে কি হয়, আইসোইলেকট্রিক পয়েন্টে কেউ কোথাও যায় না, ক্যাথোড অ্যানোড কারোর দিকে যায় না, আইসোইলেকট্রিক পয়েন্টে তোমার জুইটার আয়ন ফর্মে থাকে, ঠিক আছে? চলো ওকে, এবারে একটুখানি প্রোটিন বাবাদিদের দেখা যাক, ঠিক আছে? এই হলো আমাদের প্রোটিন, ঠিক আছে? মানে অ্যামিনো অ্যাসিডস যারা আমাদের প্রোটিন তৈরি করে, ঠিক আছে? সবাইকার নাম একটু দেখাও তো এখান থেকে পড়তে পারছো কিনা। গ্লাইসিনটা হচ্ছে মানে সব থেকে সরলতম, মানে কার্বনের সাথে জাস্ট ওই COH আছে আর NH2 আছে, মানে এটা এখানে জুইটার আয়ন ফর্মে লেখা আছে, বাট দ্যাটস ফাইন। তো এই COH আর NH2 ভাবতে পারো, আর কার্বনের সাথে দুটোই হাইড্রোজেন আছে, ঠিক আছে? তার মানে সব থেকে ছোট এবং সব থেকে সরলতম যেটা, সেটা হলো গ্লাইসিন। এবারে কি করেছি বাবা, এবারে একটা এইচকে রেখে একটা CH3 বাড়িয়ে দিয়েছি, একটা এইচকে রেখে একটা CH3 বাড়িয়ে দিয়েছি, তখন সেটা হয়ে গেল অ্যালানিন, ঠিক আছে? এইবারে দেখা যাচ্ছে যে এই CH এইটার সাথে এই হাইড্রোজেনগুলোকে আবার দুটো দিয়ে রিপ্লেস করেছি, তখন হয়ে গেল ভ্যালিন। আচ্ছা, এখানে সিস্টিনে কি এসে গেল দেখো, এখানে একটা সালফার কন্টেনিং না, অ্যাকচুয়ালি দুটোই আছে, এইখানে একটা আর এইখানে একটা মিথিওনিন, ঠিক আছে? এই দুটোই আছে সালফার কন্টেনিং, ঠিক আছে? তো তুমি এই স্ট্রাকচারগুলো তোমাকে একবারেই মনে রাখতে হবে না, একবার দেখতে হয়, একবার তুমি দেখে নাও। এই যে ভাগ করা আছে, তোমাকে যে ভাগও মনে রাখতে হবে এরকম কোনো দরকার নেই। যেটা তোমাকে একটু মনে রাখতে হবে সেটা আমি এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। মানে এগুলো আমাদের শরীরে তৈরি হয় না, সেই জন্য তোমাকে খাদ্যের সাথে তোমাকে এগুলো শরীরে দিতে হবে, ঠিক আছে? তো সেই জন্য এগুলোর নামটাকে তুমি একটুখানি ভালো করে দেখে নাও। আমি একটা হিন্ট লেখার চেষ্টা করেছি, আমার মনে হয় তোমরা অলরেডি নাম মুখস্থ করে নিয়েছো হিন্ট ছাড়া। সেটা হচ্ছে এরকম, ট্রাই দিস VIP মল। ছোট হাতের বড় হাতের লেখা আছে, এই যেগুলো বড় হাতের লেখা, ঠিক আছে, যেগুলো আমার ক্যাপিটালে লেখা আছে শুধু সেইগুলোই নামটা দেবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা আমার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে। নামগুলো একবার করে দেখে নাও। টি দিয়ে হলো, এটা হলো ট্রিপ্টোফ্যান, তারপরে আবার একটা টি আছে থ্রিওনিনের জন্য, তারপরে এইচ আছে হিস্টিডিনের জন্য, ভি ফর ভ্যালিন আছে, আই ফর আইসোলিউসিন আছে, পি ফর ফিনাইলঅ্যালানিন আছে, এম ফর মিথিওনিন আছে, তারপরে এ আছে আর্জিনাইন আছে, তারপরে এল লাইসিনের জন্য আর একটা এল লিউসিনের জন্য, ঠিক আছে? তাহলে এইটা ধরে তুমি এমনিও মনে রাখতে পারো, আমি তো ছোটবেলায় এমনি মনে রাখতাম, আর না হলে তুমি এইটা ধরে মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার আমরা আচ্ছা একটু ডিন্যাচুরেশনটা বলে দিই, দাঁড়াও, উৎসবে যাওয়ার আগে ডিন্যাচুরেশন মানে হচ্ছে ওই যে আমরা প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচার দেখলাম না, মানে কত কিছু একসাথে জটটট পাকিয়ে গিয়ে যে একটা স্ট্রাকচার তৈরি করেছে না, তো সেই স্ট্রাকচারটা খুলে যায়। মানে এই যে একদম পাকানো একটা জিনিস ছিল, এ বাবু খুলে টুলে দেখা গেল যে একটা সরল সাদাসিধে মতো জিনিসে হয়তো দাঁড়িয়ে গেল, ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে তোমার ডিন্যাচুরেশন। তো ন্যাচারালি দেখলেই মনে হয় যে হিট করলে হবে, হ্যাঁ হতেই পারে, ঠিক আছে, হিট করলে তো হতেই পারে। তোমার কি হচ্ছে, যে কয়েল আছে, এই কয়েলগুলো তোমার ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রোটিনের বেসিক প্রপার্টিস চেঞ্জ হয় না, কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জেস আসে। যেমন ধরো দুধ থেকে দই হলো, কিংবা ধরো ডিম,
ঠিক আছে, ডিমকে যখন তুমি গরম করছো তখন প্রথমে যেটা থাকে তলীয় অবস্থায় মানে জলীয় অবস্থায় সেটা তো থাকে না, ডিমটা সেদ্ধ হওয়ার পরে ওই সাদা অংশটা কি হয়, সাদা অংশটা শক্ত হয়ে যায়, তো সেটাও হচ্ছে ডিন্যাচুরেশনের এক্সাম্পল। ঠিক আছে, সোজা কথা হচ্ছে ওই যে বর্তুলাকার যে ব্যাপারটা থাকে সব কিছু মিলিয়ে মিশে একটা যে কয়েলের মতো হয়ে থাকে, সেই কয়েলটা এবার ওপেন হতে থাকে। ঠিক আছে, ইউভি রেডিয়েশন দিতে পারো তো কি কয়েলটা ওপেন হতে থাকে, এই যে ব্যাপারটা এটাকে আমরা ডিন্যাচুরেশন বলি। ঠিক আছে, চলো আচ্ছা এবার আমরা যাব হচ্ছে নিউক্লিক অ্যাসিডে। এই যে ধরো আমরা এতক্ষণ বললাম যে অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, বললাম তো, ঠিক সেরকম ভাবে নিউক্লিওটাইডস বলে একটা জিনিস আছে, সেটা দিয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। কাকে বলে আমি আসছি, আগে তুমি এই সিমিলারিটিটা দেখো, কোনো একটা সিমিলারিটি থেকে জিনিসটা মনে রাখতে সুবিধে হবে, সেই জন্য আমি এটাকে এরকম ভাবে লিখেছি। মানে ঠিক অ্যামিনো অ্যাসিড যেমন বিল্ডিং ব্লক হচ্ছে প্রোটিনের, সেরকম নিউক্লিওটাইডস বলে একটা জিনিস আছে, সে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের, নিউক্লিক অ্যাসিড আমরা জানি ডিএনএ আরএনএর কথা আমরা জানি কোষের মধ্যে পাওয়া যায়, তো সেই যে নিউক্লিক অ্যাসিড তার যে ধরো যেটা দিয়ে তৈরি হচ্ছে মানে যেটা বিল্ডিং ব্লক যেটা, সেইটাকে বলি হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, এবার এই নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে, নিউক্লিওসাইড থাকে আর একটা ফসফেট গ্রুপ থাকে। এবারে নিউক্লিওসাইডের মধ্যে আবার কি থাকে, একটা নাইট্রোজেনাস বেস থাকে আর একটা পেন্টোজ সুগার থাকে। ঠিক আছে, সুগারটা হচ্ছে কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেটগুলো মিষ্টি হয় জলে দ্রাব্য হয় সেগুলোকে সুগার বলা হয়। তো এটা পেন্টোজ মানে সেখানে 5টা কার্বন থাকবে। তাহলে এবার তুমি নিচ থেকে যাও, তুমি প্রথমে একটা কি নিলে, পেন্টোজ সুগার নিলে, এই পেন্টোজ সুগারটা দু রকমের হতে পারে, সেগুলো আমি এখানে ড্র করে দিয়েছি। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার আচ্ছা এই যে ব্যাপারটা, এটা হয় রাইবোজ হবে বা ডিঅক্সি রাইবোজ হবে, কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্স হচ্ছে একমাত্র এই C2 তে। ঠিক আছে, একমাত্র C2 এর কনফিগারেশনটা দেখো আলাদা হবে, এইটা হচ্ছে C2, ডিঅক্সি মানে বুঝতেই পারছো যে এখানে অক্সিজেনটা কমে গেছে, এখানে দেখো OH ছিল এখানে H হয়ে গেছে, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স বিটুইন দিস টু। ঠিক আছে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আমরা ডিএনএ বলি, তার মানে ডিএনএ এর মধ্যে এটা থাকবে, আরএনএ এর মধ্যে এটা থাকবে। তাহলে এইটা হলো তোমার সুগারটা। ঠিক আছে, আচ্ছা এটা হলো সুগারটা, তার সাথে একটা নাইট্রোজেন ঘটিত একটা বেস থাকবে, যেগুলো AGTCU এসব আমরা বলি, তো সেগুলোতে আসছি আস্তে আস্তে। তো একটা নাইট্রোজেন ঘটিত একটা বেস থাকবে, এরা দুজনে মিলে যে জিনিসটা তৈরি করলো সেটা হলো, তার নাম হলো নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে আবার একটা ফসফেট জুড়ে গিয়ে যে তৈরি করলো সে হলো নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডটা হলো তোমার নিউক্লিক অ্যাসিডের বিল্ডিং ব্লক। ঠিক আছে, তা এখান থেকে তোমার ফসফেট জুড়ে যায়, এই সরি এদিক থেকে ফসফেট জুড়ে যায় আর এদিক থেকে বেসটা জুড়ে যায়, আমি দেখাচ্ছি সেই ব্যাপারটা, আস্তে আস্তে যাই। দেখো এই যে একটা বেস একটা সুগার, এটা তো পেন্টোজ বলেই দিয়েছি। ঠিক আছে, আর ওদিকে হচ্ছে ফসফেট। ঠিক আছে, দেখো ফসফেট PO4 3- তোমরা জানো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সুগারটা, এই যে বেসটা জুড়েছে, বেসটা এটাতে তোমার দুটো রিং দেখিয়েছি, তো এই রিংটা দুটোও থাকতে পারে, আবার রিংটা একটাও থাকতে পারে। ঠিক আছে, সেটার কথাতে আমরা আসছি, দাঁড়াও আগে তুমি বেসিক ব্যাপারটা বোঝো। ঠিক আছে, আচ্ছা রিং যেটা বলছিলাম, দেখো রিংটা তোমার দুটো হতে পারে, একটা রিং হতে পারে বা দুটো হতে পারে। একটা রিং হলে সেইটাকে কি বলে দেখো, পিরিমিডিনস। ঠিক আছে, আর যদি দুটো রিং হয় তাহলে পিউরিনস বলে। তো এইখানে তোমার থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল, এই যে তিনটে আমার নাইট্রোজেনাস বেস আছে, তাদের মধ্যে ওই একটা করে কি থাকে, একটা করে বলয় থাকে। আর এই দুটো যে আছে আর্জিনিন আর গুয়ানিন যেটা আছে, অ্যাডিনিন আর গুয়ানিন যেটা আছে, সেটার মধ্যে কি থাকে, দুটো থাকে। তো সাইজের একটা ব্যাপার আছে, সেই ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এবার দেখো জিনিসটা কিরম হলো, তাহলে দেখো দেখো এই দাঁড়ালো, এই দাঁড়ালো মানে কি দাঁড়ালো, এইখানে তোমার কি আছে, এইখানে তোমার ফসফেট আছে। ঠিক আছে, এই কালারটা তো একটু বোঝা যাচ্ছে না, এখানে এইখানে তোমার ফসফেট আছে, এইটা তোমার নাইট্রোজেনাস, এটা তোমার পেন্টোজ সুগারটা আছে, আর এইটা হলো তোমার বেস। ঠিক আছে, এই বেসটা দেখো চেঞ্জ হতে হতে গেছে। ঠিক আছে, দেখো
এই পাঁচটা বেস মিলিয়ে মিশিয়ে আমার আরএনএ আর ডিএনএ এর মধ্যে থাকে। তাহলে বেসিক স্ট্রাকচার যেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের যেটা বিল্ডিং ব্লক, সেটাতে একটা ফসফেট থাকবে, সব জায়গাতেই আছে, একটা পেন্টোজ সুগার থাকবে, সব জায়গাতেই আছে, সেটা আইদার রাইবোজ হবে বা ডিঅক্সি রাইবোজ হবে, যেটা ডিফারেন্সটা হচ্ছে একমাত্র তোমার C2-তে, ঠিক আছে। আর তার সাথে সাথে একটা করে নাইট্রোজেন ঘটিত একটা বেস থাকবে। এবার কোন বেসটা থাকবে আর কোনটা থাকবে না তার উপর ডিপেন্ড করে আমরা আরএনএ বা ডিএনএ বলে থাকি। বোঝা গেল? আচ্ছা চলো দাঁড়ো, পেয়ারিংটা দেখো। এইটা হচ্ছে পেয়ারিং। এই ছবিটা দিয়েছি যাতে এটা চোখের সামনে ভাসে। ATGC এটা হচ্ছে তোমার ডিএনএ এর পেয়ারিং, ঠিক আছে। A সাথে T, G এর সাথে C। ছবিটা কেন দেখতে বলছি, তাহলে হয়তো এরম ভাবে মনে রাখতে পারো যে A আর G দুটোরই সাইজ বড়, ঠিক আছে। দুটোর মধ্যেই তোমার দুটো করে রিং রয়েছে। সেই জন্য তুমি যদি এই ছবিটাকে চোখের সামনে ভাসাতে থাকো তাহলে জিনিসটা মনে রাখাটা অনেক সুবিধা হবে, ঠিক আছে। তাহলে A এর সাথে T গেল, G এর সাথে C গেল, ঠিক আছে। ওকে, এই জিনিসটাই আরেকটু বড় করে দিয়েছি, মানে এই যে পেয়ারিংটা দেখিয়েছি এখানে একই ব্যাপার। আবার তার সাথে সাথে কি করেছি দেখো, বাঁ দিকটা কিন্তু এই যে এটা পেন্টোজ সুগারটা আর এইটা হলো তোমার ফসফেটটা, ঠিক আছে। তাহলে এইভাবে কি হয়েছে, এই ফসফেটগুলোর মধ্য দিয়ে গিয়ে জিনিসগুলো পরপর পরপর জুড়ে গেছে, ঠিক আছে। ধীরে 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 জিনিসটা তৈরি হচ্ছে, এখনো পুরোটা তৈরি হয়নি, কিন্তু এটা ওই ব্যাকবোনটা তৈরি হয়েছে, মানে একটা সাইড ধরো তৈরি হচ্ছে, ব্যাকবোনটা তৈরি হচ্ছে। বুঝতে পারছো কি বলছি? এবার দেখো, এইবার এই যে ব্যাকবোনটা, এই ব্যাকবোনটা হচ্ছে এই সাইডটা, এই যে ধরো লাল রংটা, এই লাল রংটার মধ্যে ধরো এই পোর্শনটা রয়েছে। দাঁড়াও দেখাই, দেখি যদি বুঝতে পারো। ওই লাল রংটার মধ্যে তোমার এই পোর্শনটা পুরোটা রয়েছে। এই যে ব্যাকবোনটা, এইটা হচ্ছে এই পুরো জিনিসটার এই মাঝখানে হচ্ছে এই বেসগুলো, এই যে বেসগুলো, এটা হয়তো ভালো বুঝতে পারছো না, বাট এই বেসগুলো হচ্ছে এই মাঝখানে পেয়ারিং হয়ে রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে ব্যাকবোনটা, এই যে ব্যাকবোনটা, এই ব্যাকবোনটার মধ্যে তাহলে কি থাকছে বলো তো? এই জিনিসটা থাকছে, মানে কি থাকছে, পেন্টোজ সুগারটা থাকছে আর এই ফসফেটটা থাকছে, ঠিক আছে। তাহলে এইখানে ব্যাকবোনটার মধ্যে থাকছে, আর এইখানে কি থাকে বলো তো? এই পেয়ারিং গুলো থাকে, ঠিক আছে। এই যে পেয়ারিং গুলো, সেই বেসগুলোর যে পেয়ারিং, সেইটা এর মাঝখানে রয়েছে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, চলো এবারে তুমি একটু স্ট্রাকচারটা দেখে নাও। যদি এই বেসগুলো স্ট্রাকচারটা, বেসের স্ট্রাকচার লাগবে না, তাও একবার জাস্ট একবার দেখে নেওয়া, ঠিক আছে। এটা ইউরেসিল দেখে নাও সবগুলো একবার। আর এইভাবে জিনিসটা তৈরি হচ্ছে, এটা আরএনএ আর এটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে। ডাবল হেলিক্স স্ট্রাকচার আর সিঙ্গেল হেলিক্স স্ট্রাকচার, ঠিক আছে। ওকে, বোঝা গেল? কি মজা লাগছে না ছবিগুলো দেখে? জানি না ছবিগুলো খুব একটা ক্লিয়ার আসছে কিনা, যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করেছি, জানি না বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। আর এই চ্যাপ্টারটা খুব সোজা, এখান থেকে একদম সব থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, ঠিক আছে। একদম থিওরি ধরে যা পড়ালাম একদম ডিরেক্ট কোয়েশ্চেন পাবে, কোথাও কিছু অ্যাপ্লাই করার মতো ব্যাপার নেই, ঠিক আছে। যদি কোনো অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন থাকতো তাহলে আমি করিয়ে দিতাম। তোমরা এখান থেকে আমি কোয়েশ্চেন দিয়ে দেবো, সেই কোয়েশ্চেনগুলো করো, থিওরি যা পড়িয়ে দিয়েছি তার মধ্যেই তুমি দেখবে যে তুমি পুরো ব্যাপারটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর শেষে একটা কথা বলি, একবার পড়ে নিও, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে মিউটার রোটেশনটা বলিনি গ্লুকোজের ক্ষেত্রে। তো ওই কি হয়, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ বলেছি তো, ওই যে তোমার বলয়াকার ফর্মে থাকে, তুমি যদি ওটাকে জলে দিয়ে দাও, তো জলে দিলে কি হয় বাবু, ওটা খুলে যায়, খুলে কি করে, মুক্ত শৃঙ্খল গঠন করে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এইটাকে মিউটার রোটেশন বলে। মানে কঠিন অবস্থায় ওদের যে ধরো যে রোটেশনগুলো আছে, তুমি যদি জলে দিয়ে দাও তাহলে তুমি দেখবে যে রোটেশনের একটা চেঞ্জ এসে গেল, ঠিক আছে, অপটিক্যাল রোটেশনের চেঞ্জ এসে গেল। তো এই যে চেঞ্জটা এসে গেল, সেই জিনিসটাকেই মিউটার রোটেশন বলে, ঠিক আছে। আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ কি হয়, ইন্টারকনভার্টেবল। তুমি যদি জলে দিয়ে দাও তাহলে কি হয়, ওরা তো এগুলো বদ্ধ শৃঙ্খল করে রয়েছে, তখন ও মুক্ত শৃঙ্খলে যায় এবং একটা সাম্য অবস্থায় আসে। তো এই যে ব্যাপারটা, সেটা আমরা চোখে দেখে কি করে বুঝতে পারি, আমরা বুঝতে পারি যে অপটিক্যাল রোটেশনের একটা চেঞ্জ আসে। তো এই যে ঘটনাটা, এটাকে মিউটার রোটেশন বলে, ঠিক আছে। তাহলে যা যা পড়ালাম পড়ে নিও। আর আর আর
খুব ভালো করে পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হোক। পরীক্ষার মাঝে মাঝে আমি জানি বাবু ভিডিও আসবে, তোমার তখন দেখার দরকার নেই, তোমার যখন দরকার লাগবে তুমি ভিডিওগুলো তখনই দেখে নিও, এবং আমি আশা করব যে তোমাদের সবার পরীক্ষা খুব 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 ভালো হবে। আর যেটা বললাম সেটা আজকে পরীক্ষার আগের দিন করতে একদম ভুলো না, ঠিক আছে? আর একটা কাজও করতে পারো, কি বলো তো? আয়নার দিকে তাকিয়ে হয়তো মনে হবে হাস্যকর, কিন্তু অ্যাকচুয়ালি নয়, সেখান থেকে তুমি স্ট্রেংথ পাবে, এনার্জি পাবে। আয়নার দিকে তাকিয়ে তুমি গানও গাইতে পারো। কি গান গাইবে? কি গান মনে আসছে? যাই মনে আসুক না কেন, আজকের দিনে গাইতে হবে কি? আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, ওহো বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। জয় আমাদের হবেই হবে, সবার পরীক্ষা ভীষণ ভালো হবে। অল দ্য ভেরি বেস্ট। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।